তাড়াতাড়ি আয়, আব্বুর শরীর খারাপ করেছে। শরীর খারাপ করেছে মানে? কি হয়েছে আব্বু? জানি না, কেমন করে জানি ঘামছে, শরীর নাকি অস্বস্তি করছে, তোকে দেখতে চাইছে। আমি এক্ষুনি আসছি। তরি আসিয়া বেগমকে বলার পরে তিনি দ্রুত ড্রাইভার সহমতে তরিকে তার আব্বুর কাছে পাঠিয়ে দেন। ঘটনা এত দ্রুততর যে অন্য কাউকে কিছু জানানোর কথা মাথায় নেই তাদের। তরি তার আব্বুর কাছে গিয়েছে, তাকে দেখে অনেকটা শান্ত হয়ে গেছে তার আব্বু। নার্স যাকে তীব্র এখানে রেখে দিয়েছে সে প্রেশার চেক করছে, দেখলো প্রেশার লো, হুট করেই প্রেশার ফল করে গিয়েছে। তরি নার্সকে বলল তার পরিচিত ডক্টরের সাথে এই বিষয়ে কথা বলতে আর প্রয়োজনীয় যা যা কিছু লাগে তার ব্যবস্থা করতে। তরি নিজের হাতে তার আব্বুকে স্যুপ তৈরি করে খাইয়ে দিচ্ছে। কিছু সময় অতিবাহিত করেছে জারিফ আর তনুর সাথেও কথাবার্তা বলে, তাদের পড়াশোনা খোঁজখবর নিয়েছে। ঘন্টা দুয়েক পরে সে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। গাড়িতে উঠলো সে। গাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে তার কাছে আবার ফোন এলো। সে কে ফোন করেছে এটা দেখার আগেই ভেবে রেখেছিল যে তীব্র হবে নিশ্চয়ই। বাচ্চাদের বা তীব্রকে না জানিয়ে হুট করে চলে আসায় হয়তো ফোন করেছে। আবার তার বাবার শরীরের অবস্থা জানতেও তো ফোন আসতে পারে। তবে তার অনুমান সঠিক হলো না এবার। ফোনটা তীব্র নয়, রাফিন করেছে। সে ফোন কানে লাগিয়ে এবার আর কিছু বলল না। রাফিন কি আবারও তাকে বিরক্ত করার জন্য ফোন করেছে কিনা সে দেখতে চায়। যদি এবারও আগের মতো কথাবার্তা শুরু করে তাহলে তীব্রকে সে এই ব্যাপারে জানাবেই। সে কিছু বলছে না দেখে রাফিন নিজে দেখে বলল, আপনার ব্রেসলেট পেয়েছি। আপনার ধারণাই সঠিক, আমার বাসায় ফেলে গিয়েছেন ভুল করে। আপনার এখন সমস্যা না থাকলে ব্রেসলেট এসে নিয়ে যেতে পারেন। আপনার বাসায়? হুম, আপনি অন্য কোথাও আসতে পারবেন একটু কষ্ট করে, মানে কোনো রেস্টুরেন্টে? আপনার বাসা অনেকটা দূর হয়ে যায় আমার জন্য। ঠিক আছে, আপনি অ্যাড্রেস মেসেজ করে দিন, আমি চলে আসবো সেখানে। আপনার ব্রেসলেট বুঝে নিয়ে যাবেন। রাখি। রাফিনের এবারের কথাগুলো শুনে তরি আশ্বস্ত হলো যে সে এবার বুঝে গেছে তরির পেছনে ছুটে লাভ নেই। কথা বলার ধরন এবার খুব সোজা সাপটা। তরি মনে হলো ভালো হয়েছে, আর ঝামেলা করতে হবে না এই ছেলেকে নিয়ে। চটপট কাছের একটা রেস্টুরেন্টের নাম রাফিনকে মেসেজ করে পাঠালো তরি। তরি রেস্টুরেন্টে গিয়ে দেখলো সেখানে আগে থেকেই রাফিন বসা আছে। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলো দুটো গ্লাস রাখা টেবিলের উপর, জুস সম্ভবত। সেদিকে তাকিয়ে খানিকটা ভুল খোঁজ করলো তরি। রাফিনের দিকে তাকিয়ে বলল, আমার ব্রেসলেট দিয়ে দিন, আমার তাড়া আছে একটু। তরি কথা শুনে রাফিন তার দিকে ফিরে তাকালো। ও, আপনি এসে গেছেন, বসুন চেয়ারে। আপনি বোধহয় আমার কথাটা ঠিক করে শুনতে পারেন। আমি বলেছি আমার তাড়া আছে, ব্রেসলেটটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আপনার কোন দিন তারা না থাকে তরি? যখনই দেখা হয় আপনার সাথে তখনই তারা আছে বলে কেটে পড়েন। হ্যাঁ, কেটে পড়ি, কারণ একজন বিবাহিত মহিলা তার সংসারের প্রতি দায়িত্ব অনেক থাকে। সেসব আপনি বুঝবেন না। যেটা বলছি সেটা করুন একটু দয়া করে। আমার ব্রেসলেটটা দিয়ে দিন আমাকে। হয়তো এটা আমাদের শেষ দেখা হতে পারে তরি। এই কয়েকদিনের পরিচয়ে খাতিরে কি খানিকটা সময় বসতে পারেন না আপনি? কথা দিচ্ছি সময় একেবারে বেশি নিব না আমি। 5 মিনিট, এতটুকু সময় আশা করি আপনার হাতে আছে। আপনি কি কোথাও চলে যাচ্ছেন নাকি? বলছেন যে এটা আমাদের শেষ দেখা। প্লিজ বসুন, সবটা বলছি। মনে মনে প্রচন্ড বিরক্ত তরি, কিন্তু বাইরে সেটা প্রকাশ করছে না। এদিকে সেদিকে তাকিয়ে এরপর তার জন্য রাখা চেয়ারে বসে পড়ল। আর রাফিন বলতে শুরু করলো, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কেন? কাজের সূত্রে এসেছিলাম তো, এখন অন্য আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছি। তাই হয়তো আর দেখা হবে না আমাদের। আপনার জন্য হালকা একটু পানীয় অর্ডার করে রেখেছি। জানি আপনি বেশি সময় থাকতে পারবেন না, তবে সবকিছুর জন্য ধন্যবাদ। কিসের ধন্যবাদ? ওই যে সেদিন আমার উপকার করলেন। দেখুন, একই কথা বারবার বলার প্রয়োজন নেই। আমার মনুষ্যত্ব বোধ আছে। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি সেটাই করতাম যেটা আপনার জন্য করেছি। আর তাছাড়া আমি অকৃতজ্ঞ না। আপনি নিজেও আমার একদিন উপকার করেছিলেন। উপকার সময় মতো ফেরত কয়জনই বা দেয় বলুন?
খাচ্ছেন না যে, একটু খেয়ে দেখুন, ভালো লাগবে। তরি অনিচ্ছা থাকা সত্ত্বেও একটু জুস মুখে দেয়, এরপর বলে, আমার ব্রেসলেটটা দিয়ে দিন, আমার সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে। রাফিন তরির সামনে ব্রেসলাইট এনে রাখে, তবে সেটা একটু অন্যরকম ভাবে। ব্রেসলাইট রাফিনের হাতে পড়া ছিল। আপনি এই ব্রেসলেট নিজের হাতে কেন করেছেন? আসলে আমি একটু জিনিসপত্র হারিয়ে ফেলার মানুষের কাতারে পড়ি, আমার মনে থাকে না কোথায় কি রাখি, তাই ভাবলাম এটা যদি হাতে পড়ে যায় তাহলে হারানোর সম্ভাবনা থাকে না। আমি খুলে দিচ্ছি এক্ষুনি। রাফিন এক হাতে ব্রেসলেট খুলতে পারছে না, অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে যাচ্ছে সে। অগতা না পেরে তরিকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি একটু এটা খুলে নেবেন, আমি খুলতে পারছি না। নিজের দাঁতে দাঁত চেপে তরি তার রাগ নিয়ন্ত্রণ করলো। জোরে একটা শ্বাস ছেড়ে রাফিনের হাত থেকে ব্রেসলেট খুলে নিল, এরপর টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আসছি আমি, ভালো থাকবেন, যেখানেই থাকুন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠতে নিয়েও আবার ফিরে এলো তরি। একটা প্রশ্ন তার মাথায় হুট করে চলে এসেছে, যেটা তার রাফিনকে জিজ্ঞেস করা দরকার ছিল, কিন্তু আফসোস রাফিনকে সে খুঁজে পায়নি সেখানে। এরপর আনমনে সে নিজেকে নিজে প্রশ্ন করলো, রাফিন বুঝলো কি করে যে তরি তাকে সাহায্য করেছিল সেদিন? তরি তো একটা বারের জন্য রাফিনের ড্রাইভারকে তার নাম বলেনি, আর না এমন কিছু বলেছে যেটা দ্বারা প্রমাণ হয় রাফিনের সাহায্যকারী ব্যক্তিরা তরি। তাহলে রাফিন কি করে এতটা নিশ্চিত হলো যে তরি তাকে সাহায্য করেছে? তাছাড়া সেদিন যে ড্রাইভারকে এটা বলে এসেছে যে সে বিবাহিত, তার স্বামী সংসার সন্তান আছে, তারপরেও রাফিন তাকে সেদিনের মতোই ধন্যবাদ জানাতে নিজ করে কেন সম্বোধন করলো? না, কিছু বুঝতে পারছে না তরি, কিছু মাথায় আসছে না তার, সবকিছু কেমন তালগুল পাকিয়ে যাচ্ছে। বাসায় এসে তরি গোসল করে চলে গেল। ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে গিয়েছে। বাইরে থেকে যেহেতু এসেছে তাই একেবারে গোসল সেরে নেওয়াটাই ভালো মনে হচ্ছে তরির কাছে। গোসল সেরে বাচ্চাদের সাথে একটু কথা বলে মজা করে দুপুরে রান্না করলো অল্প কিছু। বেশিরভাগ রান্না সে আসার আগেই করা হয়ে গিয়েছিল। সে বাসায় এসে তীব্রকে পায়নি, আর অফিসে চলে গিয়েছে তীব্র ততক্ষণে। তৈরি বাচ্চাদের খাইয়ে নিজে এবং বাসার সদস্যদের খাবার শেষ করে তার রুমে চলে আসলো। এর মধ্যে এলো তীব্রর ফোন। এখন আছে আলহামদুলিল্লাহ ভালোই। প্রেশার ফল করেছিল একটু, জারিফকে ফোন করে জেনেছি এখন ভালোই আছে আব্বু। তুমি আজকে তাড়াতাড়ি চলে গেলে মনে হয় অফিসে? কাজ ছিল একটু, সকালে একটা মিটিং ছিল। লাঞ্চ করেছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমরা সবাই লাঞ্চ করে ফেলেছি, রুমে আসলাম মাত্র, এর মধ্যেই তুমি ফোন দিলে। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়েছে তার একটা কারণও আছে। পার্টিতে শুনেছিলে তো শাহাদাত যে বলেছিল আমাদের বিয়েতে আসতে পারেনি? ভাইয়ার তখন কি একটা ফরেন ট্রিপে যাওয়া লেগেছিল বিজনেস পারপাসে। তো এজন্য সে আর জয়িতা চায় আমরা যাতে তাদের বাসায় গিয়ে একবেলা খেয়ে আসি। আমাদের দাওয়াত করেছে, আমাকে ফোন করে এখন বলল কবে দাওয়াত? পরশুদিন পরিবারের সবাইকে দাওয়াত করেছে, কিন্তু দাদি শুনলাম যেতে চাচ্ছে না। আর আব্বু আম্মু নাকি ফুফার বাসায় যাবে ওনাকে দেখতে। ওনার শরীর ভালো না, বয়স্ক মানুষ। তাহলে কি আমরা চারজন যাচ্ছি? তুমি, আমি আর বাচ্চারা। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চাদের বলে দিচ্ছি। আচ্ছা, রাখছি। শাহাদাতের বাসায় নিমন্ত্রণ আজকে, কিন্তু তরির হুট করে একটা মিটিং পড়ে গিয়েছে। তীব্র কোম্পানি থেকে উচ্চমানের থাকা আরেকটা কোম্পানি নিজে থেকে এসেছে তার সাথে একটা ডিল ফাইনাল করতে। ডিল নিশ্চিত হলে তীব্র কোম্পানি লাভ হবে বেশি, তাই তীব্র চাচ্ছে না সুযোগটা হাতছাড়া করতে। শাহাদাতকে বলায় সেও সম্মতি দিল। তাই আপাতত প্ল্যান হচ্ছে তরি বাচ্চা সহ শাহাদাতের বাসায় যাবে, আর তীব্র পরে তাদের সাথে জয়েন করবে। সকালেই তরি বাচ্চাদের নিয়ে চলে গিয়েছে শাহাদাতের বাসায়, আর আসিয়া বেগম এবং আজিজুর রহমান গিয়েছে তীব্রর ফুফাকে দেখতে। তীব্র সরাসরি তার অফিসে শাহাদাতের বাসায় আসার পর থেকেই তানহা আর তানবীর জয়িতা আর শাহাদাতের ছেলের সাথে খেলাধুলায় মেতে উঠেছে। জয়িতা, শাহাদাত আর তরি খুশ গল্পে মেতে উঠেছে। ফাঁকে ফাঁকে জয়িতা রান্নার কাজও করছে,
শাহাদাতের মধ্যে তরিকে বলল, তুমি কি তোমার হাজবেন্ডের পিচ্চিকাল থেকে এই পর্যন্ত যতগুলো বছর অতিবাহিত হয়েছে তার খণ্ড খণ্ড ছবি দেখতে চাও? অবশ্যই ভাইয়া, মারাত্মক এক্সাইটেড আমি। কিন্তু আপনি তার ছোটবেলার ছবি কিভাবে পেলেন? আপনিও কি তার ছোটবেলার বন্ধু? ও মা, তীব্র তোমাকে বলিনি? মুখ হালকা কাচুমুচু করে তরি বলল, না ভাইয়া, মিলার কথাই তো শুনেছি শুধু। আর তৃপ্তি আপু এবং রনি আমাকে আর কারোর কথা বলেনি, আমি জানি না। আজকে এসে নাকি একটাবার এখানে ওই শালা একেবারে শক্ত পিটুনি দেবো। ভাইয়া, আপনার সব কথায় দারুণ মজা পাই আমি। সেই প্রথম যেদিন দেখেছি আপনাকে সেদিন থেকে, বিশ্বাস করুন একটুও বানিয়ে বলছি না। আচ্ছা হয়েছে, জয়িতা অ্যালবামটা নিয়ে আসো তো একটু। জয়িতা অ্যালবাম আনার পর একে একে ছোটবেলা থেকে শুরু করে তীব্রর অনেক ছবি দেখতে লাগলো তরি। ছোট থেকেই তীব্র দারুণ কিউট ছিল বলেই তরির মনে হলো। শুধু তীব্রর একার ছবি নয়, তার সাথে আরো কিছু মানুষের ছবি আছে। এরা কে, কারা এবং তীব্র কি হয় সেটা শাহাদাত বুঝে দিচ্ছে তরিকে। হঠাৎ একটা ছবিতে তরির চোখ আটকে গেল। একটা মেয়েকে দেখি। ভাইয়া, এই মেয়েটা কে? শাহাদাতের হাসি মুখ শক্ত হয়ে এলো। গভীর কণ্ঠে বলল, এটাই জেসিকা। কি বলেন ভাইয়া? এই মেয়েটাই তো সেদিন আমাকে সাহায্য করেছিল বাসায় ফেরার সময়। ভাবি সেদিন আপনি চলে এসেছিলেন যে, মনে আছে? এরপর এই মেয়েটাই তার গাড়ি আর ড্রাইভার দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। কি বলো, জেসিকা এটা জেনেও তোমাকে সাহায্য করেছে যে তুমি তীব্রর ওয়াইফ? না ভাইয়া, সে তখন জানতো না। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি। তখন বলায় জানতে পেরেছে হয়তো পরে। সেই কথা জেনে শুনে সে কখনো তোমাকে সাহায্য করবে না। আচ্ছা, তার কথা বাদ দাও। এসব মেয়েকে নিয়ে কথা বলতেও ভালো লাগে না। এর ছবি এখান থেকে সরানো হয়নি, আজকেই সরিয়ে ফেলবো। তুমি বাকি ছবি দেখো। আর কিছু সময় অনেক ছবি দেখালো তরি। এরপর যার ছবি সে দেখতে পেল, সেটা দেখে তার চোখ একেবারেই স্থির হয়ে গেল। হাসি মুখ অস্বাভাবিক হয়ে এলো। কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে তার মুখ দিয়ে। কাঁপা কাঁপা কণ্ঠে ছবির দিকে আঙুল দিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, এই ছেলে কে? এ হচ্ছে আর একজন। জয়িতা, এদের ছবি আজকে এমনকি এই মুহূর্তেই সরাও এখান থেকে। ভাইয়া, কে ও? রনি, সেই দুমুখ সাপ। এর নাম তো রাফিন আহমেদ না? হ্যাঁ, পুরো নাম রাফিন আহমেদ রনি। এরপর চমকে তরির দিকে তাকিয়ে শাহাদাত জিজ্ঞেস করলো, তুমি কি করে জানো? একটা জোরে শব্দ হলো। তরির হাত থেকে অ্যালবাম পড়ে গিয়েছে ফ্লোরে। হাত ভীষণভাবে কাঁপছে তার। চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। শাহাদাত আর জয়িতা তাকে অনবরত প্রশ্ন করে যাচ্ছে, অথচ সে মৃতচিত্র। কারো প্রশ্নের উত্তর দেওয়ার শক্তি সে পাচ্ছে না। নাগারে প্রশ্ন করে যাওয়ার পরও যখন তরি থেকে কোনো উত্তর পাওয়া গেল না, বরং তাকে পূর্বের মতো একই অবস্থায় বসে থাকতে দেখা গেল, তখনই শাহাদাত আন্দাজ করতে পারলো যে কিছু একটা গোলমাল নিশ্চয় হয়েছে। জয়িতাকে সে ইশারা করলো তরির কাছে গিয়ে বসার জন্য। জয়িতা যখন তরির একান্ত নিকটে যে তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো যে সে কিভাবে রনিকে চিনে, তখনও তরির চোখ। তরির শান্ত থাকাকে যেন এখন জয়িতা আর শাহাদাত দুজনেই মেনে নিয়েছে। তারা বুঝে গিয়েছে তরি নিজে থেকে কিছু না বলা অবধি তাদের জিজ্ঞাসা দিয়ে কিছু যায় আসে না। বেশ কয়েক মিনিট কেটে যাওয়ার পর তরি শাহাদাতকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে রনি তার তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে খুব বড় একটা খেল খেলেছে ভাইয়া। কি বলছো তুমি? রনি তোমাকে কিভাবে চিনবে? সে কি তোমাকে আগে থেকে দেখেছে কোথাও? পার্টিতে তো তুমি সেদিন দাঁড়িয়েছিলে, সেখানে তো সে যায়নি। তাহলে আর এমনিতে তো তুমি তোমার বাবার কাছে কিংবা ভার্সিটিতে যাওয়া ছাড়া আর কোথাও গিয়েছো বলে আমার মনে হয় না। যতটুকু আমার মনে হচ্ছে জেসিকা আর রনি একত্রিত হয়ে এত বড় ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে। কারণ সেদিন আসার সময় তো আমি জেসিকাকে বলেই দিয়েছিলাম আমি তীব্রর ওয়াইফ।
তোমার সাথে এক্সট্রিমলি রনি কি করেছে বলো তো? এটা কেন বলছো সে তোমার সাথে খেলা খেলেছে? রাফিন আহমেদ নাম নিয়েই সে আমার সামনে নিজেকে হাজির করেছিল। তার নাম গোপন করেনি সে, তবে এটা ঠিক যে পুরো নাম বলেনি, তবে তার নাম ছাড়া সবকিছু সে লুকিয়েছে। যেমন? আজ থেকে প্রায় 4-5 দিন আগে আমি রাস্তায় তাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। সে একা ছিল না, তার ড্রাইভার এবং গাড়িও সেখানে ছিল। তার ড্রাইভার আমাকে বলল সে নাকি চাকরি সূত্রে এখানে আছে, তার পরিবারের কেউ নেই এখানে, তাকে সাহায্য করার জন্য, তার বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। বলে রাখা ভালো ভাইয়া, তার সাথে পরিচয় আমার যেদিন প্রথম হয়েছিল সেদিনই সে আমার একটা উপকার করেছিল। অবশ্যই সেটা আসলে উপকার নাকি তার প্ল্যান সেটা নিয়ে এখন আমার সন্দেহ হচ্ছে। সেদিনকার তার উপকারের বিনিময়ে আর মনুষ্যত্বের খাতিরে আমি তার ড্রাইভারের কথা শুনে তাকে সাহায্য করতে চলে যাই তার বাসায়। সেখানে আসলেই কেউ ছিল না, এমনকি বাসা ছিল ছোট্ট একটা একতলা ভবন। বুঝলেন কিছু? এটা কি করে সম্ভব? তার জেসিকার সাথে সুন্দর সংসার চলছে, এমনকি তার পুরো পরিবার নিয়ে সে থাকে একসাথে। সে শহরে একা কেন থাকতে যাবে? আর তার আর তীব্রর বিজনেস র্যাঙ্কিং এর রীতিমতো টক্কর লেগে থাকে সবসময়। বুঝতে পারছো সে কতটা বিত্তমান? সে এরকম একতলা ভবন নিয়ে থাকবে? সেটাই ভাইয়া, সে পুরোটা অভিনয় করে গিয়েছে। আমার মনে হয় সেদিনের তার অ্যাক্সিডেন্টটাও একটা নাটক ছাড়া আর কিছুই না। কিন্তু এসব করে সে তোমার থেকে পেয়েছে কি? সে কি তোমার কোনো ক্ষতি করেছে? ক্ষতি করার উদ্দেশ্যেই তো এসেছে ভাইয়া, এমনি এমনি নিশ্চয়ই না। প্রত্যেক ক্ষতি কিছু করেনি আমার সে, তবে মনে মনে যে আমার বিরাট মাপের এক ক্ষতির পরিকল্পনা করে সে এত কিছু করেছে সেটা দিব্যি বুঝতে পারছি। তীব্রকে বলনি এ ব্যাপারে? তরি মাথা নিচু করে ফেললো। ভয়ে এমনিতে তার চেহারা পাংশুবর্ণ ধারণ করেছে। এখন শাহাদাতের প্রশ্ন শুনে মনে হচ্ছে আরো বেশি ভয় তার মনে এসে জমা দিয়েছে। কি হলো তরি? তীব্রকে জানাওনি কিছু? আমি জ্বালানোর তেমন প্রয়োজন বোধ করিনি ভাইয়া। রাফিন তো আমাকে সেরকম বিরক্ত করতো না, হুটহাট ফোন করে দিত, এটাই তার সমস্যা ছিল। আর শেষে যখন তাকে আমি বলেছিলাম আমি বিবাহিত, তখন সে অনেকটা সোজা কথা বলেছে। তাই ভেবেছি তীব্রকে সব ব্যাপারে না জানানোও চলবে। তবুও ব্রেসলেট যেদিন হারালাম সেদিন গিয়েছিলাম তাকে বলতে এই ব্যাপারে, কিন্তু সে শুনতে চায়নি। পরে আর বলা হয়নি। কিসের ব্রেসলেট? তরি একেবারে প্রথম দিন থেকে শুরু করে রাবিনের সাথে যা যা হয়েছে সব কথা বলল শাহাদাত আর জয়িতাকে। সবকিছু শুনে শাহাদাত বলল, তীব্র এখানে একটু পর চলে আসবে হয়তো। সে আসা মাত্রই রনির ব্যাপারে সবটা পরিষ্কার করে দেবে তার কাছে, সাথে আমি আর জয়িতাও থাকবো। ঠিক আছে? জি ভাইয়া, শুধু তার আসার অপেক্ষা, সে এলেই সবকিছু বলে দিব। বেজে উঠল তরির ফোন। তীব্র কল করেছে। ফোন রিসিভ করার আগে শাহাদাত আর জয়িতার দিকে একবার তাকালো তরি। শাহাদাত তাকে চোখ দিয়ে আশ্বস্ত করলো আর বলল, দেখো তীব্র হয়তো রওনা দিয়ে দিয়েছে। এখনই উত্তেজিত হয়ে তাকে কিছু বলার দরকার নেই, শুধু বলো যাতে সাবধানে চলে আসে। শাহাদাতের কথা শুনে তরি ফোন রিসিভ করলো। হ্যালো তীব্র, রওনা দিয়েছ? কাজ শেষ হয়েছে? রাফিন আহমেদ নামে তুমি কাউকে চিনো তরি? তরি ফাঁকা একটা ডুব দিল। না, এমনটা নয় যে তীব্র খুব কড়া গলায় কথাটা বলেছে। একেবারে শান্তশিশর, কোনো উঁচু কণ্ঠে কথা না। তরির মনে হলো তীব্রর এই কথাটা বেশ শাসনের স্বরে জিজ্ঞাসা করা উচিত ছিল। এরকমটা হলে তরি খুশি হতো আজকে। এই শান্ত কণ্ঠস্বরকে তরির ঠিক ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে। ঝড় ওঠার আগে যেমন প্রকৃতি শান্ত থাকে, তীব্রের কণ্ঠ ঠিক ততটাই শান্ত। আমি সবটা পরিষ্কার করে বলবো তোমাকে। প্লিজ একটা বার বাসায় এসো, সবকিছু বলবো। এখন যেটা বলেছি সেটার উত্তর দাও। রাফিনকে চিনো তুমি? আমি বলছি তো। হ্যাঁ নাকি না? শুধু হ্যাঁ কিংবা না শুনতে চাচ্ছি, মিথ্যে বলবে না আশা করি। হ্যাঁ চিনি, কিন্তু তরি আর কিছু বলতে পারেনি। তার আগে তীব্র ফোন কেটে দিয়েছে। তো আমার কথা প্রথম জবাব পেলে?
তীব্রর ডেস্কে এসে চেয়ার উপরে পা তুলে বসে তীব্রকে উপরোক্ত প্রশ্ন করলো রাফিন। তীব্র ফোন রেখে ধপ করে চেয়ারে বসে গিয়েছে, হাত আপনা আপনি তার কপালে চলে গিয়েছে। শুধু তোর নাম জানা দিয়ে কি প্রমাণ হয়? এমনও হতে পারে তোরই এমন কাউকে চিনে যার নাম রাফিন আহমেদ, কিন্তু সেটা তুই না। হতেই পারে রাফিন আহমেদ নামে সারা বাংলাদেশে তুই একা নেই নিশ্চয়ই। তোকে কিছু দারুণ মুহূর্তে ছবি দেখাই, ওয়েট কর। বুক পকেট থেকে একটা খামের মতো কিছু বের করলো রাফিন। সেটা থেকে একটা ছবি বের করে প্রথমে টেবিলে রাখলো সে। দেখ তো তীব্র, চিনতে পারিস কিনা ছবি দুটো? কাপড়কে, উফ সরি, দুটো ছেলে মেয়েকে। তীব্র ছবিটা হাতে নিয়ে দেখলো রাফিন তরির বাহু ধরে রেখেছে, আর তরি রাফিনের শার্টের কলার। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। ছবিটা সেদিন যখন তরি ক্যাফেটেরিয়াতে অসাবধানতাবশত পড়ে যেতে নিয়েছিল আর রাফিন তাকে ধরে ফেলেছিল, সেদিন সেখানে মৃতও ছিল, তবে তাকে ছবিতে আনা হয়নি। দারুণ একটা রোমান্টিক দৃশ্য, তাই না রে তীব্র? একেবারে সিনেমার মতো। আমাদের প্রেমটাও ঠিক এমনই দারুণ, জানিস। তীব্র দৃষ্টি এখনো ছবিতে স্থির, তবে চোখের ভাষা রাফিন বুঝতে পারছে না। কিরে, একটা দেখে চমকে গেলি? আরো অনেক আছে তো, দেখাচ্ছি দাদা। আরেকটি খাম বের করলো রাফিন, টেবিলে রাখলো আবার। দেখ তো এই ড্রাইভারকে তুই চিনতে পারিস কিনা, আর গাড়িটাকে? মা, এখনো চুপ করে থাকবি? আমার গাড়ি আর ড্রাইভার সেটা বুঝতে পারছিস না বুঝি? আমি জানি তুই পারছিস। এবার দেখ তো ড্রাইভারের পাশে যে মেয়েটা আছে সেটাকে চিনতে পারিস কিনা। দেখ আমার হাত ধরে কত সুন্দর করে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। রাফিনকে গাড়িতে ওঠানোর সময়ের ছবি এটা। এক হাত ড্রাইভার ধরে রেখেছে, আর এক হাত তরি। আরেকটা ছবি রাখলো রাফিন টেবিলে। দেখ কতটা সাবধানে যত্নে আমাকে বিছানা পর্যন্ত শুয়ে দিচ্ছে তোর বউ। খুবই অসুস্থ ছিলাম কিনা। কি রে মেয়েটা তৈরি, এটা চিনতে পারছিস তো? সেদিন রাফিনকে ড্রাইভার আর তরি মিলে বাসায় নিয়ে যাওয়ার পর বিছানায় শুয়ে দিয়েছিল। ছবিটা এমনভাবে তোলা হয়েছে যাতে অপর পাশে ড্রাইভারকে দেখা যাচ্ছে না, শুধু তরি আর রাফিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা ছবি দেখাই। দেখ তোর বউ আমার হাতে ফ্রেন্ডশিপ ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। দেখ এখানে ফ্রেন্ডস লেখা। আচ্ছা, ব্রেসলেটটা খুব দামি মনে হচ্ছে, তুই কিনে দিয়েছিলি তাকে। আহারে, তোর দেওয়া ব্রেসলেট আমাকে পরিয়ে দিল। সে আমাকে ব্রেসলেট পরিয়ে দেওয়ার পর আমি সেটা একদিন মাত্র হাতে রেখেছিলাম। আজকে গিয়ে দেখবি তার কাছে ব্রেসলেট আছে, আমি দিয়ে দিয়েছি। তোর উপর ভীষণ দয়া হলো জানিসই তো, তাই দিয়ে দিলাম ফেরত। আমার দয়ার শরীর জানিসই তো। তোর প্রথম বউ মানে আমাদের কমন ফ্রেন্ড তৃপ্তি মারছে, তবে সে মরে গিয়ে তোকে লজ্জা পড়ার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। নয়তো দেখ না, তোর দ্বিতীয় বউ আমার সাথে সুর সুর করে সংসার করতে চলে এলো তোকে ছেড়ে। আর এখন তোর তৃতীয় বউ, সেও আমার পিছনে হাত দিয়ে পড়ছে তাকে বিয়ে করার জন্য। কখনো গোপনে দেখা করছে, কখনো হুটহাট আমার বাসায় চলে আসছে। যেদিন কেউ থাকে না তো কখনো বন্ধু বানাচ্ছে আমাকে, মানে যে কারণে হোক আর কি, সে আমাকে চায়। সেই জন্য তোর উপর দয়া করে তাকে পাঠিয়ে দিয়েছি। ছবিগুলো ফেক না, তার কি প্রমাণ? কামন তীব্র, যদি আমার ফেক ছবি বানানোর হতো তাহলে আমি তোকে অনেক অ্যাডাল্ট ছবিও দেখাতে পারতাম। সেটা কি করছি? আর যদি সন্দেহ হয় তাহলে সেটাও আমি মেটানোর ব্যবস্থা করছি। তোকে আমার আর তরির প্রথম সাক্ষাতের ভিডিও দেখাই। তীব্রকে রাফিন তাদের প্রথম সাক্ষাতের কথাবার্তাগুলো দেখালো। তরির হাতে ব্যাগ তুলে দিচ্ছে রাফিন। তরি হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে। বুঝলি তীব্র, তোর বউয়ের ব্যাগ একজন নিয়েছিল, চেষ্টা চুর থাকে না, এমন আর কি। সেদিন আমি ভালো মানুষের খাতিরে তার ব্যাগ উদ্ধার করে এনে দিলাম, বেশ হয়ে গেল। পিছনে পড়লো আমার। আর কিছু দেখতে চাস তীব্র? দু হাতে কপাল ধরে রেখেছে তীব্র, চোখ শুধু লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমনটা নয়, চোখে হিংস্রতা দেখা দিয়েছে, কপালের রগ ফুলে উঠেছে। চলিতে তীব্র, তুই সব সময় আমাকে দোষারোপ করিস আমি নাকি তোর থেকে সবকিছু ছিনিয়ে নেই। নে এবার দেখ, তোকে আমি করুণা করে তোর বউকে ফিরিয়ে দিয়ে গেলাম। কি করব বল? তুই যাকে বিয়ে করিস সেই তো আমার কাছে চলে আসে। কাম অন ইউ ম্যান। তরি, তীব্র ফোন কেটে দিয়েছে কেন?
তুমি তাকে জিজ্ঞেস করেছিলে স্বাভাবিকভাবে প্রশ্ন? সে রাফিন আহমেদ নামে কাউকে চিনি কিনা এটা জিজ্ঞেস করলো আমাকে। মাই গড, আমি বুঝে গিয়েছি যা বোঝার। ওই জানোয়ার যা করার করে দিয়েছে। যেই দেখেছে তীব্র তোমার সাথে স্বাভাবিক জীবনযাপন করছে, অমনি চলে এসেছে তোমাদের মাঝে দূরত্ব তৈরি করতে। তরি, আমি তোমার বড় ভাইয়ের মতো, এতটুকু ভরসা রাখো। আমি যা বলবো সেটা তোমার ভালোর জন্যই। তীব্রর সামনে তুমি এখন যেও না তরি। আমি জানি না রনি তাকে কি কি বলেছে তোমার বিরুদ্ধে, তবে যেহেতু রনির নাম তোমার কাছে জানতে চেয়েছে, তার মানে নিশ্চয়ই কিছু তো একটা উল্টোপাল্টা বুঝিয়ে দিয়েছে তীব্রকে। তীব্র রেগে গেলে হুঁশ থাকে না তরি। সে কিছু বিচার বিবেচনা না করে তখন তুমি এখান থেকে চলে যাও তরি। তীব্র আসার আগে তুমি এখান থেকে চলে যাও। তোমার আগে আমার তীব্রের মুখোমুখি হতে হবে, কারণ তাকে এই মুহূর্তে আমি কিছু বোঝাতে পারবো না। সে বুঝতেই চাইবে না, উল্টে রেগে যাবে আরো বেশি করে। ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে। আমার খুব ভয় লাগছে ভাইয়া, আমি কোথায় যাব? আপাতত তোমার বাবার কাছে যাও তরি। এত কথা বলার সময় নেই, হারিয়াও। বাচ্চারা? তাদের জন্য আমরা আছি তরি, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও। তরি দৌড়ে চলে যেতে চাইল, তবে বেশি দূর আগাতে পারল না সে। চৌকাঠ পর্যন্ত পার হতে পারল না। ঝড়ের গতিতে তার হাতের কবজি শক্ত করে ধরে তীব্র নিয়ে যেতে লাগলো কোথায় যায়। শাহাদাত এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি তীব্র চলে আসবে আর হুট করে তরিকে টেনে নিয়ে যাবে এটা ভাবতে পারেনি সে। তীব্রকে আটকাতে ছুটলো তার পিছনে, কিন্তু ব্যর্থ হলো সে। বোকার মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলো না সে। মনে মনে দোয়া করতে লাগলো তরি যেন বেঁচে থাকে অন্তত এই যাত্রায়, কারণ তীব্র রাগ সম্পর্কে তার পূর্ণ ধারণা আছে। অনেক বেশি স্পিডে গাড়ি চালাচ্ছে তীব্র, এলোমেলো ভাবে। তরি বেশ কয়েকবার অনুরোধ করার পরেও গাড়ির স্পিড কমায়নি সে। তরিকে নিয়ে তীব্র কোথায় যাচ্ছে সেটা প্রথমে আন্দাজ করতে পারছিল না তরি, তবে কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারলো রাস্তাটা তীব্র বাগান বাড়িতে যেতে পড়ে। সেখানে কয়েকদিন আগেও পিকনিক করেছিল তারা, তখন কতটা হাসি খুশি ছিল তীব্র আর তরি। আর আজ কি একটা অবস্থা! তরিকেও হাতে এক টান দিয়ে বের করে ফেললো। হাত শক্ত করে দূরে থাকা অবস্থাতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাচ্ছে। তরি আকুতি মিনতি করা 1 মিনিটের জন্য বন্ধ করছে না, তবে সেসব কিছুই তীব্র কানে ঢুকছে বলে মনে হচ্ছে না। একটা রুমে এসে ছিটকে ফেলে দিল তীব্র তরিকে। বিছানায়ও নয়, ফ্লোরে। এরপর নিজে গিয়ে বসল বিছানায়। তার পায়ের কাছে তরি ফ্লোরে পড়া আছে, এলোমেলো চুল হয়ে আছে তার। ভয়ে ভয়ে তীব্র দেখে মাথা তুলে তাকালো, দেখতে পেল তীব্রের মাথায় হাত দিয়ে বসে আছে এখনো। নিজের চুল নিজেই টানছে। একটু পর বলা নেই কওয়া নেই হুট করে তরির বাম গালে জোরে সরে একটা থাপ্পড় মারল। তরি গালে হাত দিয়ে চুপ করে নিজের দিকে তাকিয়ে আছে, তবে কিছু বলছে না মুখ দিয়ে। কেন করলি এমনটা আমার সাথে? এত ভালো অভিনয় করতে গিয়ে শিখেছিস? তরির চোখ বেয়ে পানি টুপ টুপ করে পড়ছে ফ্লোরে। জ্বর খেয়ে ঠোঁট বেয়ে রক্ত পড়ছে গড়িয়ে, তবে এখনো সে চুপই আছে। কথা বলছিস না কেন? নতুন করে একটা কাহিনী মনে মনে বানাচ্ছিস বুঝি? নাকি এই পরিস্থিতি কিভাবে কাটাতে পারবি সেটার জন্য কেমন অভিনয় করা লাগবে সেটা ভাবছিস? এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তাই না? কথাটা বলতে না বলতেই পায়ের সামনে বসে থাকা তরিকে লাথি মেরে ফেলে দিল তীব্র। অথচ তরি এখনো নিশ্চুপ। তরির চুপ থাকা মনে হচ্ছে তীব্রের কাছে আগুনে ঘি ঢালার মতো। তার রাগ আরো বেশি বেড়ে যাচ্ছে। সামনে থাকা একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। গ্লাস ভেঙে কাঁচের টুকরো হয়ে গেছে। সেখান থেকে একটা বড় কাঁচের টুকরা হাতে নিল তীব্র। তরি পাশে গিয়ে বসলো। এলোমেলো হয়ে থাকা চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল তার। এরপর খুব আদরের ভঙ্গিতে তার হাতটা সামনে আনলো, সেই হাতে যেটাতে ব্রেসলেট পরে দিয়েছিল। হাতটা সামনে এনে দেখলো ব্রেসলেট এখন তার হাতে। তীব্র মাথায় মনে হলো রাগটা এখন আরো বেশি তেজ নিয়ে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সবকিছুর মর্যাদা সবাই দিতে জানে না, কথাটা আমি বারে বারে ভুলেই যাই।
যাকে পায়ের নিচে রাখার কথা তাকে মাথায় তুলে ফেলেছিলাম আমি। আসলে সব দোষ তো আমার। হ্যাঁ, আমারই তো। মানুষ চিনতে পারিনি আমি। ভেবেছিলাম আমার সন্তানরা যাকে এতটা ভালোবাসে সে নিশ্চয়ই খারাপ মনের মানুষ হবে না। তোর কোন জিনিসটার আমি কমতি রেখেছিলাম রে? বল না, কিসের কমতি রেখেছি আমি তোর? বিয়ের আগে যা যা শর্ত দিয়েছিলাম সেগুলোর একটারও কি বরখেলাপ করেছি? পরীক্ষার কথা কিংবা ভবিষ্যতে পড়াশোনা করার কথা নিয়ে কোনো ডিল হয়নি আমাদের। আমি সেটা মেনে নিয়েছিলাম যখন বলেছিলি পরীক্ষা দিতে চাস। শুধু বাচ্চাদের কথা ভেবে বলেছিলাম ক্লাস না করতে। এটা কি আমার খুব বড় অপরাধ ছিল? তোর ভাই বোনকে আগের স্কুল থেকে শিফট করিয়ে শহরের নামকরা স্কুলে ভর্তি করিয়েছিলাম। এটা কি শর্তে ছিল? ছিল না তো। শুধু বলা ছিল তাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার কথা। তোর বাবার চিকিৎসার খরচ চালানোর কথা বলা হয়েছিল। আমি ওনার দেখভালের জন্য পার্মানেন্টলি নার্স পর্যন্ত রেখে দিলাম। সেটাও তো শর্তে ছিল না। আর এইগুলো বাদ দে, যেখানে আগে ছিলি সেখানেই তোদের থাকার কথা ছিল। বস্তির মতো একটা জায়গা, সেখান থেকে তোর পরিবারকে ভালো একটা জায়গায় থাকার ব্যবস্থা করলাম। শুধু সেটাই না, তোর ভাইয়ের নামে বাসাটা লিখে দেওয়ার কথাও বললাম। এগুলো কিছুই কি শর্তে ছিল? এগুলো নিজ থেকে করা কি আমার অপরাধ রে? বিয়ের আগেই বলেছিলাম আমাদের সম্পর্ক 8-10টার দম্পতির মতো হবে না। হ্যাঁ, এটা আসলেই হয়নি, তবে বন্ধুত্ব আমি নিজে থেকে করেছিলাম। তার দাম কি রাখলি রে? আমার দেওয়া ব্রেসলেট শেষ পর্যন্ত গিয়ে রনিকে পরিয়ে দিল। আল্লাহর কসম তীব্র, আমি রাফিনকে কিছুই দেইনি। আবারও আরেকটা মিথ্যে। কিছু দিসনি তাই না? তাহলে এটা কি? তীব্র তরিকে রাফিনের দেওয়া ছবিটা দেখালো। ছবি দেখা মাত্রই তরি বলল, বিশ্বাস করো, আমি তাকে এটা পরিয়ে দিয়েছিলাম না, খুলে নিচ্ছিলাম। তার হাতে এটা ছিল আগে থেকেই। তাই? আচ্ছা, তোর কথা মানলাম। তো এটা বল, তার কাছে এই ব্রেসলেট কিভাবে গেল? আমি তার বাসায় হারিয়ে ফেলেছিলাম। এই তো থলের বিড়াল বেরিয়ে আসছে। তো তার বাসায় কি করতে গিয়েছিলি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের সম্পর্ক তো আর সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো না। তো আমার থেকে যা পাসনি সেটা তার কাছে পেতে গিয়েছিলি বুঝি তার বাসায়? তীব্র, দয়া করে বন্ধ করো এইসব কথা। এত বড় অপবাদ আমাকে দিও না, আল্লাহর দোহাই। তুই করলে সমস্যা না, আমি বলে সমস্যা, তাই না? এই পাপী মুখ দিয়ে আল্লাহর নাম নিতে তোর মুখে বাঁধে না? আমি কোনো পাপ করিনি। তুমি আমার সবটা কথা একটা বার তো শোনো। আমি রাফিনের বাসায় গিয়েছিলাম নিজ ইচ্ছেতে নয়, বরং সে একটা অভিনয় করেছিল অ্যাক্সিডেন্টে। তার ড্রাইভারও এতে সামিল ছিল। আমি তো তাকে সাহায্য করতে গিয়েছিলাম শুধু, কারণ সে আমাকে একদিন সাহায্য করেছিল। আর সেদিন ওই রাস্তায় তেমন একটা গাড়িও চলাচল করছিল না। আমার তার অবস্থা দেখে খারাপ লেগেছিল, তাই তাকে সাহায্য করতে গিয়েছিলাম। কোন দিনের কথা? একেবারে তার বাসা অবধি যেতে হলো? নিশ্চয়ই সময় অনেক বেশি লেগেছিল। লেট মি গেস, আমাকে জ্যামের কথা যেদিন বলেছিলি সেদিন নয় তো? কারণ তোর মোটামুটি রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে। তরি মাথা নিচু করে আছে। এখন তীব্রকে বোঝাবে কি করে? সে একটা বলে পরিণতি এতটা ভয়াবহ হবে সেটা তো সে তখন বুঝতে পারেনি। কি হলো? আর জবাব নেই বুঝি? নীরবতা সম্মতির লক্ষণ। আমি যা বোঝার বুঝে গিয়েছি। তো বল, রনির পিছু এভাবে পড়েছিলি কেন? আমার টাকায় কম পড়ে গিয়েছিল? আমি তার পেছনে পড়িনি, সে পড়েছিল আমার পেছনে। আমি যখন তাকে গুরুত্ব দেইনি তখন সে তোমার কাছে এসেছে আমার নামে কলঙ্ক রটাতে। বিশ্বাস করো, তখন আমি তোমাকে এটা বলিনি, কারণ কথাটা প্রথম থেকে না বললে তুমি বুঝতে না। আমার হাতে সময় ছিল না, রাত হয়ে যাচ্ছিল। বাসায় ফিরে আমি তোমাকে বলতেই নিচ্ছিলাম এই ব্যাপারে, কিন্তু তুমি শোনোনি। খুব ভালো একটা বুদ্ধি বের করেছিস। যখন নিজেকে আর নির্দোষ প্রমাণ করতে পারলি না তখন আমার ঘাড়ে দোষ চাপাতে এলি। তোর জন্য তালি হওয়া উচিত রে। আমি কি করে বিশ্বাস করাবো তোমাকে, বলো? কি বললে তুমি বিশ্বাস করবে? তুই এখন আমার সামনে তোর জীবন দিয়ে ফেললেও আমি আর তোকে বিশ্বাস করছি না। করেছিলাম তো একবার, এর মূল্য পেলাম। তুই তো জেসিকার থেকেও আরো ভালো অভিনেত্রী। জেসিকা তো বাচ্চাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করত। বাইরে ভালোর মুখোশ পড়েছিল, তুই তো বাচ্চাদেরও হাত করে ফেলেছিস। মিলাকে প্ল্যান করে জেলে পাঠিয়ে আমার মনও গলিয়ে ফেলেছিস। আর ভিতরে ভিতরে এই ছিল তোর। রনির কথা তুই আমাকে সেদিন না হয় বলতে পারিসনি, আমি শুনতে চাইনি। এরপরেও তো আরো কয়েকদিন সময় পেয়েছিলি, তখনও তোর মুখ দিয়ে বের হয়নি বুঝি রনির কথা। আমাদের বন্ধুত্বের প্রতিশ্রুতি কি ছিল মনে আছে? অনেকগুলোর মধ্যে এটাও ছিল যে আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না। তাহলে আমাকে কেন বললি না আগে রনির কথা? উত্তর দে। এখন আর তোর কাছে উত্তর পাবো না জানি। প্রথম যখন তোকে এই রুমে এনেছিলাম তখন কি ভেবেছিলাম জানিস? আজকে তোকে জ্যান্ত মেরে ফেলবো। এরপর ভাবলাম তোকে মেরে কি করব? দোষ তো তোর থেকে আমার বেশি।
আমি তো তোকে বোকার মতো বিশ্বাস করেছিলাম, তবে তুই যেটা করেছিস তার ফল তো একটু হলেও পাবি। পেতে তো তোকে হবেই। হাতে থাকা কাচের টুকরো দিয়ে তরির হাতে যেখানে ব্যথা গেছে সেটার একটু নিচ বরাবর একটা টান দিল তীব্র। ফিলিক দিয়ে রক্ত বেরিয়ে আসছে, তার সাথে তরির মুখে ব্যথার আর্তনাদ। এক টানে সেই ব্যাস লাইট তরির হাত থেকে খুলে নিল তীব্র। লাইটার দিয়ে সেটা আগুন বরাবর ধরল, আর ব্যাস লাইট ধীরে ধীরে গলে যেতে লাগলো। কিছু অংশ বাকি ছিল, সেটা পা দিয়ে এসে সেখান থেকে উঠে গেল তীব্র। দরজার সামনে দাঁড়িয়ে তরিকে বলল, তুই তোর কথা রাখিসনি, কিন্তু আমি রাখবো। তীব্র রায়হান কখনো কথার বরখেলাপ করে না। তোর ভাইয়ের নামে বাসা লিখে দিব বলেছিলাম, হ্যাঁ দিব লিখে, তবে সে প্রাপ্তবয়স্ক হয়নি এখনো, তাই তোর নামে আপাতত লিখে দিব বাসাটা। আর শেষ কথা হলো, আমার বাড়ির দরজা তোর জন্য আজীবনের জন্য বন্ধ। কখনো আমার বাসার ধারে কাছেও যাতে না দেখি। তোর পরিবারের দায়িত্ব নিজের উপরে রেখেছি, চিন্তা করিস না। তবে আমি চাই না কোনো চরিত্রহীনার ছায়া আমার বাচ্চাদের উপর পড়ুক। তারা যেমন ছিল তুই আসার আগে তেমনই থাকবে। তরি উঠে গেল তীব্রর কাছে, তার পায়ের কাছে পা ধরে বসে পড়ল। দয়া করে এত বড় শাস্তি দিও না আমাকে। আমি বাচ্চাদের ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো। আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিল তীব্র। এসব নাটক অন্যত্র কর গিয়ে, এগুলো করে আর মন গলাতে পারবি না আমার। খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার চলে যাবে। আশা করব কোনো রকম ভনিতা ছাড়াই চুপচাপ সাইন করে দিবি। তীব্র দ্রুত পা চালিয়ে গাড়িতে উঠতে লাগলো। বন্ধুত্বের প্রতিশ্রুতি নিয়ে একটু আগে তুমি আমাকে ভাষণ দিলে না তীব্র? হ্যাঁ মানছি, আমি তোমাকে রাফিনের কথা বলিনি, তবে সেটার পেছনে আমার কোনো নোংরা উদ্দেশ্য ছিল না। তোমার বন্ধুত্বের খুঁটি বড্ড নড়বড়ে তীব্র। তোমার জায়গায় আমি হলে আর তুমি আমার জায়গায় হলে আমার নামে যে অপবাদটা রাফিক এনেছে সেটা অন্য কেউ আনলে আমি কখনোই বিশ্বাস করতাম না। তুমি আমার থেকে বিশ্বাস রাফিনকে করলে, অথচ বন্ধুত্ব করার সময় বলেছিলে নিজের থেকেও আমার উপর বেশি বিশ্বাস করে তুমি এই বন্ধুত্ব করেছো। তোমার কথার তুমি দাম রাখতে পারলে না তীব্র। এমনটা না হয় নিজের ভুল বুঝতে তোমার খুব বেশি দেরি হয়ে যায়। তরির কথা শুনে তীব্র হাবানা কিছুই বলল না, চুপচাপ গাড়ি নিয়ে চলে গেল। আর সেদিকে তাকিয়ে ফ্লোরে হাঁটু বেড়ে বসে এক নাগারে কান্না করতে লাগলো তরি। সে যে বাচ্চা দুটোকে খুব ভালোবেসে ফেলেছে, সেই বাড়ির প্রত্যেককে মন থেকে ভালোবেসে ফেলেছে, এমনকি তীব্রকেও। মনে হচ্ছে তার কলেজায় ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেউ, অথচ কিছু করার নেই এখন তার। এই একই প্রশ্ন তীব্র খানের কাছে করা হচ্ছে, একবার টানবে আর একবার টানহা। তাদের কারোর প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না তীব্র। শাহাদাতের বাসায় গিয়ে সোজা বাচ্চাদের সাথে নিয়ে নিজের বাসায় চলে এসেছে তীব্র। শাহাদাত অনেকবার করে বলেছে তীব্রকে যে তার সাথে কথা আছে, তবুও শুনেনি তীব্র। বাসায় আসার পর থেকে ফাটা রেকর্ডের মতো তাদের কথা তীব্র কানের সামনে বেজে চলছে। আর সহ্য করতে না পেরে তীব্র চিৎকার করে বলল, কোনো ছোট মা নেই তোমাদের, বুঝেছো? আজ থেকে ছোট মা নামে কোনো মানুষ তোমরা চিনো জানো বলে ভুলে যাও। প্রথম কথা হলো, বাচ্চাদের সাথে কখনো এর আগে তীব্র এভাবে জোরে কথা বলেনি। দ্বিতীয় কথা হলো, ছোট মা বলতে বাচ্চারা অজ্ঞান। এভাবে হঠাৎ করেই তাদের ছোট মাকে আবার ভুলে যেতে বলছে, এটা মানতে পারছে না দুজনের মধ্যে কেউই। তানহা জায়গাতেই কান্না করে দিল। তানভীর বরাবরই খুব অভিমান, সরাসরি কান্না না করলেও চোখ মুখ বার করে রেখেছে সে। তানহাকে কাতে দেখে তাকে নিজের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এখন নিজেদের রুমে গিয়ে দুই ভাই বোন কান্না করবে একসাথে। তাদের দিকে একবার তাকিয়ে নিজের উপরে রাগ হলো তীব্র। যে বাচ্চাদের সাথে আজ পর্যন্ত একটু গম্ভীর মুখে কথা বলেনি, আজ তাদের সাথে এভাবে চিৎকার করে কথা কিভাবে বলতে পারলো? সামনে থাকা চেয়ারে একটা জোরে লাথি মারল তীব্র। তৃপ্তির ছবির সামনে গিয়ে দাঁড়ালো সে। তার হাসি মাখা মুখে নিজের হাত ছোঁয়ালো তীব্র। সহজে সে কাঁদে না। তৃপ্তি মারা যাবার পর সে আর কেঁদেছে কিনা মনে পড়ে না তার। আজকে আবার তৃপ্তির সামনে দাঁড়িয়ে তৃপ্তির জন্য ভীষণ মন কাঁদছে তার। অস্ফুট সুরে তৃণক্রন্দনরত অবস্থায় বলল, আমাকে একা করে দিয়ে এভাবে কোথায় চলে গেলে তুমি তৃপ্তি? সবাই আমার সাথে প্রতারণা করে, আমাকে ভালো থাকতে দেয় না গো। সব দেখছো না তুমি? তরিকে হঠাৎ এভাবে নিজের বাসায় রেখে
তরির আব্বু বেশ অবাকই হলো। বাসাটা অবশ্যই তীব্র দিয়েছে, কিন্তু তারা তো এখানেই থাকে। তরি তো আসার আগে বলে আসে এখানে, কিন্তু আজকে এমনিতে এসে বলে দেখে তার আব্বু কৌতূহল থেকে তাকে প্রশ্ন করে বসলো। এটা ছাড়াও প্রশ্ন করার আরো একটি কারণ আছে, সেটা হলো তরির বিধ্বস্ত মুখখানা। আম্মু, হুট করে এভাবে চলে আসলি যে? তুই তো বাচ্চাদের সাথে নিয়ে আসছিস, তারা আসেনি এবার? আর তোকে এমন দেখাচ্ছে কেন? তোর হাতে ব্যান্ডেজ করা কেন? ঠোঁটে এভাবে কার্টলিস্টের দাগ পড়লো কেন? তরি কিছু না বলে তার আব্বুর পাশে গিয়ে বসলো। তার আব্বুর হাতটা নিজের হাতে মুঠোয় নিল। মনে হচ্ছে তার গলায় কিছু একটা বিঁধেছে। অদৃশ্য কিছু তাকে নিয়ন্ত্রণে রাখছে, তাই তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তরি খুব কষ্টে বলল, আমাকে তো তোমাদের সাথে থাকতে দিবে আব্বু? আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই গো। কি বলিস তুই এগুলো আম্মু? তোর কি তীব্র বাবার সাথে ঝগড়া হয়েছে? তরি ডুকরে কেঁদে উঠল। সেটা দেখে তার আব্বু বলল, এভাবে কাঁদিস না আম্মু, ঝগড়াঝাটি কোন সংশয় না হয় বলতো? তাই বলে অভিমান করে এভাবে চলে আসতে হয় না রে পাগলি। অভিমান নয় আব্বু, অপবাদ। এত বড় ঘৃণ্য অপবাদ পাওয়ার পর কিভাবে ফিরে যাই আব্বু? বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও না হয় যেতাম, কিন্তু আমার যে সেই পথটাও বন্ধ আব্বু। কিসের অপবাদ? কি অপবাদ দিয়েছে তোকে? আমার বড্ড ক্লান্ত লাগছে আব্বু, আমি তোমাকে সব বলবো পরে। আমি আসছি। রুমে গিয়ে দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদছে তরি। এখনো যা হয়েছে সেটাকে সে স্বপ্ন ছাড়া কিছুই ভাবতে পারছে না। তার বিশেষ হচ্ছে না তীব্রতাকে এতটা নিচু ভাবতে পারলো কিভাবে। এতগুলো নোংরা অপবাদ, সে চরিত্রহীনা, সে লোভী, সে অভিনেত্রী। মানুষটার উপর সে চাইলেও রাগ করতে পারছে না। নিজের উপর নিজের রাগ হচ্ছে তার। কেন পারছে না রাগ করতে? মনে মনে তরি ঠিক করলো যথাসাধ্য চেষ্টা করবে সে তীব্রের উপর রাগ করা। আজ না হোক কাল করতে তো পারবেই সে। আচ্ছা, বাচ্চা দুটো কেমন আছে, কি করছে এখন তরিকে ছাড়া? তীব্র কি তাদেরকে বলে দিয়েছে যে তাদের ছোট মা চরিত্রহীনা? অপমানে তরির চোখ মুখ লাল হয়ে এলো। এত বড় অপবাদ পাওয়ার আগে তার মৃত্যু ভালো ছিল। জাহানারা বেগম প্রথমে দেখেনি, যখন তীব্র বাচ্চাদের নিয়ে বাসে এসেছিল। বয়স হয়েছে তাই বিকালের দিকে একটু বিশ্রাম নেন উনি, কিন্তু পরে জানতে পারলো তীব্র তরিকে ছাড়াই বাচ্চাদের সাথে এসেছে। ততক্ষণে আসিয়া বেগম এবং আজিজুর রহমানও চলে এসেছিলেন বাসায়। তাদের জাহানারা বেগম এই কথা বলে সবচেয়ে বেশি অবাক হয় তীব্রর আম্মু আসিয়া বেগম। উনি বাহির থেকে এসে ফ্রেশ অবধি না হয়েই চলে গেল তীব্র রুমে। গিয়ে দেখলো তীব্র খুব স্বাভাবিক ভঙ্গিতেই গতানুগতিক দাঁড়ায় কাজকর্ম করে চলছে তার। তীব্র, তোরিকে ছাড়াই বাসায় চলে এলি যে? তোরির আব্বু কি অসুস্থ হয়ে পড়েছেন? কে? তরি? মানে তুই এর কি করছিস আমার সাথে তীব্র? না আম্মু, তোমার সাথে আমার অবশ্যই একই করার সম্পর্ক না। তাহলে তোরি কি সেটা তুই আমাকে জিজ্ঞেস করলি কেন তীব্র? তুই কি চিনিস না তোরিকে? আজকে সকাল অবধিও চিনতাম, এখন আর চিনি না। আর কিছু বলবে আম্মু? খুব দরকারি কাজ করছি একটা। আজ রামের একটা সীমা থাকা উচিত তীব্র। তুই জানিস বাচ্চা দুটো কেঁদে কেঁদে নিজেদের কি হাল করেছে? মুখেও কিছু দেয়নি শুনেছি। আমি তাদের কাছে যাওয়ার পরই ছোট মাকে এনে নিতে বলছি। তুই তাদের সাথে এমনটা কেন করছিস তীব্র? যা করছি তাদের ভালোর জন্যই করছি। তাদের জীবনে কোনো চরিত্রহীনার ছায়া পড়ুক সেটা আমি চাই না। কি বললি? চরিত্রহীনা মানে কি তীব্র? কাকে চরিত্রহীনা বললি তুই? একটু আগে তুমি যার নাম নিলে, যার কথা আমাকে জিজ্ঞেস করলে তাকে। তোর কি মূর্তি ভুল হয়েছিল কি রে? কাজ করতে করতে মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? তোর এটা চরিত্র বলছিস? পাগল তুই। তুমি কিছু জানো না তাই এমন আশ্চর্য হয়ে যাচ্ছ। এক কাজ করো, তুমি আর আব্বু ফ্রেশ হয়ে আসো আমার রুমে, দাদিকেও সাথে করে নিয়ে এসো। তানহা আর তানভীর যেন না আসে। তোমাদের প্রথম থেকে শেষ অবধি সব বুঝিয়ে বলবো আমি। রাতে তরি তার আব্বু এবং ভাই বোনদের সাথে খেতে বসলেও তার খাবার ছিল না মাত্র। একেবারে না খেলেই না হয়, যতটুকু খেলে।
তাছাড়া সে না খেয়ে থাকলে তনু আর জারিফ সন্দেহ করতে পারে। সে তাদের কিছু বলেনি আর চায় না বলতে। তাদের এসবের মধ্যে আনতে চায় না সে। তবে তার আব্বুকে পরে সবই খুলে বলেছিল। ঘটনা বর্ণনা করার খাতিরে এবার তাদের বিবাহ পূর্ববর্তী চুক্তির কথা বলেছে তরি। সব কথা শুনে তরির বাবা খুবই কষ্ট পেয়েছে। ওনার মান্য হচ্ছে আজকে যদি 8-10টা সাধারণ মানুষের মতো তিনি হাঁটাচলা করতে পারতেন, রোজগার করতে পারতেন, তাহলে তরিকে এভাবে তার সব সুখ বিসর্জন দিয়ে পরিবার চিন্তা করতে হতো না। খাবারের পাট চুকিয়ে তরি তার রুমে গেল, নিজের ফোন বের করলো, এরপর গ্যালারিতে গিয়ে বাচ্চাদের সাথে তার ছবিগুলো দেখতে লাগলো। শুধু বাচ্চাদের বললে ভুল হবে, তরি এবং তার পুরো পরিবারের সাথে কাটানো খুব সুন্দর কিছু মুহূর্ত যা ক্যামেরাবন্দি করা হয়েছে। এখানে তার কক্সবাজার সফর এবং তীব্র বাগানবাড়িতে করা পিকনিকের ছবিও আছে। ছবিগুলো দেখে আবারও তার চোখে পানি বের করতে লাগলো। তার জীবনে আসলেই সুখ নেই, ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হওয়া। যাই একটু ভালো থাকতে শুরু করেছিল সেটাও হলো না। তরি ফোন তার হাতেই ছিল এবং এসব পুরোনো কথা ভাবতে ভাবতে তার ফোন বেজে উঠল। কয়েক মুহূর্তের জন্য তার মনের আশার আলো জেগে উঠছে। তীব্র ফোন করেছে কিনা, কিন্তু মোবাইলের স্ক্রিনে যার নাম দেখতে পেল সেটাতে তার মাথা রেগে ফেটে যাওয়ার অবস্থা। হ্যাঁ, রাফিল ফোন করেছে আবারও। খুব রুক্ষভাবে ফোনে সুইপ করলো তরি, এরপর ফোন কানে লাগালো। কেমন আছে মিস তরি? তোমাকে তো আবার মিস তরি বললে তুমি ভীষণ রাগ করো। মিসেস তরি বললে খুশি হও বেশি। মিসেস তীব্র রায়হান বললে সবচেয়ে বেশি খুশি হও, তাই না? তো বলো মিসেস তীব্র রায়হান, কি অবস্থা তোমার? কয়দিনের জন্য মিসেস তীব্র রায়হান এর তকমা তোমার সাথে থাকবে? একটু অনুমান করে বলো তো। কি হলো, কথা বলছো না কেন? ফোনে কথা বলতে অস্বস্তি হচ্ছে তোমার? ব্যাপার না, চলে আসো, সরাসরি দেখা করি। অনেক কথা বাকি আছে তোমাকে বলার, আর আমার মনে হয় তোমার মনে অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে। চলে আসো, একবার দেখা হয়ে যাক। এখন আর বয়ে বয়ে থাকতে হবে না, আমার সাথে দেখা করতে এসো। এখন তো তুমি ফ্রি, একেবারে বাদুন মুক্ত। সব ক্রেডিট কিন্তু থ্যাঙ্কস, দেখা হলে দিয়ে রাখি। রাফি নিজে থেকেই ফোন কেটে দিল। রাগে তরি ফোনটা ছুঁড়ে মারলো। ভাগ্য ভালো যে মোবাইলটা বিছানায় পড়েছে, তাই ভাঙেনি। ফোন ছেড়ে দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে তরি আবারও কাঁদতে লাগলো। এত কাঁদে তবুও নিজের মনকে হালকা করতে পারছে না সে। বাজার করা থেকে রান্না করা সবকিছুর জন্যই কাজের লোক তীব্র রেখে দিয়ে গেলেও বিকেলের দিকে এমনিতেই কোনো কারণ ছাড়াই তরি বাইরে বের হলো। কোনো গন্তব্য নেই তার, উদাস্তার মতো গন্তব্যহীন পথে হাঁটছে সে। হঠাৎ তার কানে এলো একটা পরিচিত কণ্ঠের ডাক। সেদিকে ফিরে দেখলো গাড়ি থেকে বসে আসিয়া বেগম তাকে ডাকলেন। এক দৌড়ে আসিয়া বেগমের সামনে গেল তরি। তিনি তাকে বললেন গাড়িতে উঠতে। তরি বুঝতে পারছে না শেষ পর্যন্ত আসিয়া বেগমও কি তাকে ভুল বুঝলো। গাড়িতে ওঠার পর তরি নিচের দিকে তাকিয়েছে, বুঝতে পারছে না কি দিয়ে কথা শুরু করবে। এভাবে মাথা নিচু করে রেখেছিস কেন? যারা অপরাধ করে তারা লজ্জা মাথা নিচু করে রাখে। তাহলে কি আমি তীব্রের কথা বিশ্বাস করে নিব? আমার যে তার কথা বিশ্বাস করতে কোনো সায় দিচ্ছে না। মাথা না উঁচু করে যেভাবে বসেছিল সেভাবে থাকা অবস্থায় তরি চাপে ধরল আসিয়া বেগমকে। শক্ত করে জড়িয়ে অনবরত কাঁদতে লাগলো। কাদার কারণে কথা পর্যন্ত মুখ দিয়ে বের হচ্ছে না তার। ফুপিয়ে ফুপিয়ে বলল, তোমার ছেলে আমাকে একটু বিশ্বাস করছে না আম্মা। আমি কি করব গো আম্মা? সে আমাকে খুব নোংরা অপবাদ দিয়েছে, জানো তুমি? তুই তার মাথায় হাত বোলাতে বোলাতে আসিয়া বেগম বললেন, সে তোকে কি বলেছে সব শুনেছি, কিন্তু তোরও তো দোষ আছে রেখাটা। তীব্রের দোষ অবশ্যই আছে, তবে তুইও কিন্তু তাকে বলিসনি কিছু, তা থেকে গোপন রেখেছিস। আম্মা, আমি কার কসম দিয়ে বললে বিশ্বাস করবে বলো? আল্লাহর কসম, আমার অসুস্থ আব্বুটার কসম, আমি সত্যি বলছি। রাফিনের কথা আমি তীব্রকে এই জন্য জানাইনি কারণ আমার মনে হয়েছিল এটা অপ্রয়োজনীয়। রাফিন তেমন বিরক্ত করতো না আমাকে, এমনকি শেষ দিন যে খুব সাধারণ কথাবার্তা বলেছে। আমি ভেবেছিলাম খামোখা তাকে বিরক্ত করার দরকার নেই, তাই বলিনি। এখন কি করবে ভেবেছিস?
কি করব আম্মা? তোমার ছেলে তো বলেছে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আমি থাকতে পারবো না গো আম্মা, আমার বাচ্চাদের ছাড়া আম্মা আমি থাকতেই পারবো না। কিছু একটা ভাব তোরে, ভুল যখন করেছিস এর মাসুল তো দিতে হবে। তবে ওভাবে নয়, ডিভোর্স করলে কিছু সমাধান না। বাচ্চারা ভালো মেয়ে, তোকে ছাড়া তারা কি ভালো থাকতে পারে নাকি? তীব্রটা কেমন নির্ধারণাতে আচরণ করছে, বাচ্চাদের কোনো আকুতি যেন এখন তার চোখে পড়ছে না রে। আমি বড় অসহায় রে। রাফিনের বিরুদ্ধে প্রমাণ দরকার। রাফিন আমাকে গতকাল রাতেও ফোন করেছে আম্মা, বলেছে তার সাথে দেখা করতে আবারও। এটা একটা সুযোগ হতে পারে তোরে, এটাকে কাজে লাগাতে হবে। কিসের সুযোগ আম্মা? সবই তো শেষ। এত সহজে হাল ছাড়তে নেই। তুই রাফিনকে হ্যাঁ বলছিস? আমি হ্যাঁ না কিছুই বলিনি। তাকে হ্যাঁ বলে দে। আর শোন, এই সময় শাহাদাতের দরকার পড়বে তো। শাহাদাত তীব্রকে বোঝাতে পারে, তবে বিন্দু মাত্র প্রমাণ ছাড়া তীব্র কিন্তু কিছুতেই বিশ্বাস করবে না এখন, শাহাদাত যত চেষ্টাই করুক না কেন। আমি তাহলে কি করব এখন আম্মা? আমাকে বলে দাও। জি শাহাদাত ভাইয়া, আমি তরি। আরে তোরি, কি খবর তোমার এখন? সেদিন তীব্র বাচ্চাদের সাথে করে নিয়ে গেল হুট করে আমার বাসায় এসেই। তোমার কথা বলতে নিলাম কিন্তু শুনলো না। তোমার অবস্থা জানার ইচ্ছে ছিল, কিন্তু কার থেকে জানবো বুঝতে পারছিলাম না। তীব্র ছাড়া কারোর ফোন নাম্বারই তো নেই আমার কাছে। আর তীব্র যা অবস্থা এখন, তাতে তোমার কথা জিজ্ঞেস করলে হিতে বিপরীত হবে আমি জানি। তাই তোমার কথা আমার জানা হয়নি। আমার সাথে আপনার অনেক কথা বলার আছে। আপনি কোথায় এখন ভাইয়া? অফিসে? হ্যাঁ, এখনো বাসায় যাইনি, তবে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তুমি আমার বাসায় চলে আসো না হয়, জয়িতাও সেখানে থাকবে। আচ্ছা ভাইয়া, আমি ঘন্টা খানিক বাদে আসছি আপনার বাসায়। কান থেকে ফোন নামিয়ে পাশে বসে থাকা আসিয়া বেগমের দিকে তাকালো তরি। কি রে, শাহাদাত কি বললো? ভাইয়ার বাসায় যেতে বলেছে আম্মা। তুমি যাবে আমার সাথে? আমার তোর সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তোর সাথে যেতে পারবো না রে। সন্ধ্যার পর বাইরে থাকলে জিজ্ঞাসাবাদ শুরু হয়। যদি তীব্র খানিকটা আন্দাজ করতে পারে যে আমি তোর সাথে আছি বা দেখা করতে এসেছি, তাহলে তো আরো বড় সর্বনাশ হয়ে যাবে। তবে তুই চিন্তা করিস না, তোর সাথে যোগাযোগ অবশ্যই থাকবে আমার। কি হয় বা না হয় আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা আম্মা, আমার একটা কথা বলো তো, তুমি ছাড়া কি আর বাকি সবাই আমার উপর অবিশ্বাস করে ফেললো এত সহজে? দাদি আর আব্বারও কি মনে হয় যে আমি দোষী? তোর আব্বা আর দাদির বিষয়টা অন্যরকম। তারা তীব্রকে অবিশ্বাস করতে পারছে না, ঘরের ছেলেগুলোর কথা। আমরা তোকে অবিশ্বাস করতে পারছি না। এতদিন তোকে দেখার পর, জানাশোনার পর তাদের মনে হচ্ছে তুই এমনটা কাজ করতে পারিস না। তারা একটা ভেবে এমন অবস্থা আছে, তাকে বিশ্বাস করে বুঝতে পারছে না। আর আমার যুক্তিটা একটু অন্যরকম। তীব্র আমার ছেলে, আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কিন্তু সে ব্যাপারে যেটা সে নিজ থেকে করে। কিন্তু এখন যে যা করছে সেটা মোটেও নিজে থেকে করছে না, রাফিনের কথা প্রবাহিত হয়ে পড়ছে। আমি নিজের ছেলেকে কথা অবশ্যই বিশ্বাস করি, তবে রাফিনের কথা একদম নয়। আমি রাফিন থেকে হাজার গুণ বেশি বিশ্বাস করি আমার এই মেয়েটাকে। তাই তো সাহায্য করতে আমি এসেছি। আমার উপর সব সময় তোমার দোয়া রেখো আম্মা, আমি যাতে যে উদ্দেশ্যে নেমেছি সেটা সফল করতে পারি। সবই বুঝলাম, আমি জানি তীব্রটা এরকমই পাগলাটে, মন থেকে যথেষ্ট নরম আর ভালো। কিন্তু একবার রেগে গেলে সে কি ডিভোর্স পেপার কবে পাঠাবে এটা সময় নির্দিষ্ট করে বলে দিয়েছে। না ভাইয়া, এখন বলুন রাফিনকে নিয়ে কি করব? আম্মা বললো তার সাথে দেখা করতে। আমারও মনে হয় তোমার দেখা করা উচিত। দেখো, যা ক্ষতি করার সে তো করেই দিয়েছে। তীব্র বিশ্বাস করে নিয়েছে তুমি তার সাথে হাত মিলিয়েছো, তাই এখন তোমার তার সাথে দেখা করা না করা তীব্রর কিছু যায় আসে না। তো যেটা বলছিলাম, তার সাথে দেখা করলে তোমার এখন ক্ষতি নেই কিছু, বরং কোনো তথ্য যদি তার থেকে আদায় করতে পারো সেটাতেই হয়তো তোমার লাভ হলেও হতে পারে। তাকে তাহলে কালকের কথাই বলে দেই ফোন করে। বলে দাও। সে কি বলে কালকে তোমাকে দেখো, এরপর তার কথার উপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা করব। তবে একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, রাফিন কিন্তু মেলা না, যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে সে চলে।
বুঝতেই তো পারছো তীব্রকে কি সুন্দর করে বোকা বানিয়েছে, কোথাকার জল কোথায় নিয়ে গড়িয়েছে। তাই তার সাথে কিছু করার আগে 10 বার করে ভাবতে হবে। কালকে রাফিনের সাথে যা কথা হবে সেটা রেকর্ড করে রাখলে ভালো হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, করে রেখো, কাজে আসতে পারে। রাফিনের কথা শুনে তৈরি এসেছে তার হাতে দেখা করতে। তবে রাফিন বলে দিয়েছে তৈরির সাথে কোনো রেস্টুরেন্ট বা পার্কে দেখা করবে না। তার সাথে আগে যে ছোট বাসায় গিয়েছিল অ্যাক্সিডেন্টের কথা শুনে সেই বাসায় কথা বলবে। তৈরি অমত কথা চেয়েও পারেনি। সকাল 10টা নাগাদ চলে এলো সে রাফিনের সাথে দেখা করতে। তবে এবার আর আগের মতো ফাঁকা ছিল না বাসা, মোটামুটি 6-7 জনের মতো মানুষ ছিল। রাফিনের গার্ড বা বাসা দেখাশোনা করার কাজের লোক হয়তো, মহিলা ছিল মাত্র একজন। মজার ব্যাপার হলো তৈরি সেই দিন যে ড্রাইভারকে দেখেছিল, যার সাথে কথা হয়েছিল, সে মূলত রাফিনের সাথে অ্যাক্সিডেন্টের নাটকে সামিল ছিল। সেই ড্রাইভারও ছিল সেখানে। তরিকে দেখা মাত্রই সে একটা হাসি দিল। কি বুঝে সেই হাসি দিল সেটা তরি নিজেও জানে না। রাফিনের সাথে কথা বলার জন্য তরি রুমে গিয়ে বসলো। মিনিট 3-1 মাথায় রাফিন রুমে আসলো। তরির দিকে তাকিয়ে প্রশস্ত হাসি দিল একটা। তবে তাতে তরির মুখে কোনো বিশেষ পরিবর্তন দেখা গেল না, যেমন ছিল তেমনই ভাবে বসে রইল। রাফিন সময় বসার সাথে সাথেই সেই মেয়েটি বেশ কিছু খাবার সাজিয়ে নিয়ে এলো এবং টেবিলের উপর রেখে চলে গেল। মহিলা যাওয়ার আগে রাফিন কিছু একটা ইঙ্গিত দিল তাকে। মহিলাটিও মাথা নাড়িয়ে চলে গেল। তরি, তোমার সাথে কথা বলার আগে আমি কিছু কাজ সেরে ফেলতে চাইছি। আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। তোমার ফোনটা কি পেতে পারি? ডোন্ট ওয়ারি, তোমার পার্সোনাল কোনো কিছু আমি দেখতে যাব না। শুধু ফোনটা তুমি আমাকে দিবে, আমি সেটা টেবিলের উপর রেখে দিব, আর কিছু না। তরি শুরুতেই এমন কিছু আশা করেনি রাফিনের কাছ থেকে। সে তো ফোনের রেকর্ডিং ইতিমধ্যে অন করে রেখেছে। কি হলো তরি, মোবাইল দিতে কোনো সমস্যা? বলছি তো তোমার মোবাইলে কিছু ঘাটতে যাব না আমি। তরি ব্যাগ থেকে মোবাইলটা বের করে মাত্র হাতে নিয়েছে, রেকর্ডিং অফ করে রাফিনের হাতে দিবে বলে। তবে রাফিন তাকে সেই সুযোগ দেয়নি। ছোঁ মেরে তার হাত থেকে ফোনটা নিয়ে গেল। এরপর ফোনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ফোনে কিছু একটা করলো যেটা অভ্যাস থেকে তরি দেখতে পেল না। মোবাইলটা এবার তোর দিকে ফিরিয়ে বলল, দেখো, আমি শুধু রেকর্ডিংটা অফ করে দিয়েছি এবং যতটুকু রেকর্ড হয়েছিল সেটা ডিলিট, অন্য কিছু কিন্তু করিনি। এর মধ্যে মহিলা হাতে একটা স্ক্যানার নিয়ে ঢুকলো। তরি প্লিজ, ওনার সামনে গিয়ে একটু দাঁড়াও। তোমার উপর আমার শতভাগ বিশ্বাস নেই, জানোই তো। শত্রুর স্ত্রী বলে কথা, মানে শত্রুর হবু প্রাক্তন স্ত্রী। তুমি অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে করে এনেছো কিনা সেটাই নিশ্চিত হওয়ার জন্য। তরি আসলেই এখন বুঝতে পারলো রাফিনকে ধরা এতটা সহজ কেন নয়। তরিকে স্ক্যান করার পরে কোনো ইলেকট্রিক ডিভাইস না পাওয়া গেলে মহিলাটি চলে গেল। এরপর রাফিন তরিকে আবার বসতে বলল। একই ট্রিপ বারে বারে প্ল্যান করা যায় না তরি, এটা তোমার বোঝা উচিত। মীরাকে রেকর্ডিং করে ফাঁসিয়েছো, তাই ভেবেছে আমাকে এই পদ্ধতিতে। উফ, এটা তোমার দুর্দান্ত বোকামি বলবো আমি। অবশ্যই তোমার বোকামির প্রমাণস্বরূপ আজকে তোমার এই অবস্থা। তাছাড়া মীরাকে যদি রেকর্ডিং এর মাধ্যমে নাও ফাঁসাতে, তবুও আমি আজকে সাবধানতা অবলম্বন করতাম। এরপর কিছুক্ষণ চুপ রইল রাফিন। মনে হচ্ছে সামনে কি বলবে সবকিছু একসাথে গুছিয়ে নিচ্ছে। দেখো তো, প্রথমে আমি একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই। আমি জানি তুমি আমার ব্যাপারে অনেক খারাপ কিছু ভাবছো, এটা স্বাভাবিক। তবে আমার কিন্তু তোমার সাথে কোনো দুশ্মনী নেই। তুমি একটা দারুণ মেয়ে, যথেষ্ট মেধাবী, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে পড়ে আছে। তবে তোমার ভুল শুধু একটাই, বুঝলে? তীব্রকে বিয়ে করা। তোমার অবস্থা দেখে আমারও কিন্তু খারাপ লাগছে। ডিভোর্সি মেয়েদের কিভাবে আমাদের সমাজে দেখা হয় জানোই তো। কিন্তু কি করবো বলো, তীব্রকে সুখী দেখতে পারছি না একদমই। এটা সত্যি এবং শতভাগ সত্যি। তীব্র কোন বাড়া ভাতে ছাই দিয়েছে আপনার? কিছুই করেনি সে আমার সাথে। তবে কেন যেন তার সাথে আমার এত দ্বন্দ্ব প্রতিযোগিতা আমি নিজেও জানি না। তো যেটা বলছিলাম, তোমার জন্য আমি কিছু টাকার ব্যবস্থা করে দিয়েছি। তোমার যা অবস্থা তা তো আমারই জন্য।
তাই টাকা নিয়ে নিলে আমি খুশি হব। টাকা দিয়ে সব কিনতে চান তাই না? টাকা দিয়ে সম্পর্ক কেনা যায়, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়, টাকা দিয়ে বিশ্বাস কেনা যায়, টাকা দিয়ে শ্রদ্ধা কেনা যায়। অবশ্য আপনার মতো মানুষের কাছে হয়তো সবই যায়। টাকা দিয়ে তো আপনি জেসিকাকে কিনে নিয়েছেন তাই না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তরি। আমি তোমার কিছু সাহায্যের কথা ভেবে টাকার কথা বলছি। যদি তোমার না লাগে তো ইটস ওকে, বলে দাও। টাকা কারো কাছে দিত না, অন্তত আমার কাছে তো নয়। তোমার জন্য রাখা টাকাগুলো আমার কাছে থাকলে আমারই লাভ। বাট ডোন্ট ইউ ডেয়ার টু সে এনিথিং অ্যাবাউট মাই ওয়াইফ। তোমাকে সেই অধিকার আমি দেইনি, আর না আমাকে জাজ করার অধিকার দিয়েছি তোমায়। তোমার মনে হতে পারে আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তোমার প্রেমে পড়ছি, তাই তোমার পেছনে পড়ে আছি, কিন্তু তুমি একেবারে ভুল তরি। বাস্তব জীবনে আমি একজন বিশ্বস্ত স্বামী এবং পিতা। আমি তোমাকে আগেও বলছি, এখনো বলছি, আমাকে তুমি যেরকম ভাবছো আমি সেরকম নই। তোমার চোখে আমি ভিলেন হতে পারি। তোমার সম্পর্ক তীব্রর সাথে আমার কারণে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তীব্র ছাড়া আমি আর কারো সাথেই কোনো দৈরিক মনোভাব পোষণ করি না তরি। আমি যথেষ্ট একজন ভালো মানুষ। তুমি খবর নিয়ে দেখতে পারো আমি কতগুলো বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রম সংগঠনের সাথে যুক্ত। তাদের অর্থনৈতিক দিকটা আমি সামলাই। তীব্রর ক্ষতি করার জন্য আপনি কোন পর্যায়ে যেতে পারেন একটু বলুন তো? সর্বনিকৃষ্ট যদি কিছু থাকে সেই পর্যায়েও। তাহলে দয়া করে নিজের ভালো মানুষের গুণগান গাইবেন না। যেই মানুষটা আপনার কোনো ক্ষতি করেনি, বরং আপনাকে নিজের সবচেয়ে কাছের বন্ধুর মতো একজন ভাবতো, তার সাথে আপনি জঘন্যতম বিশ্বাসঘাতকতা করেছেন, এবং এত কিছু করার পরেও আপনার শান্তি হয়নি। বলছেন তার ক্ষতি করতে আপনার সর্বনিকৃষ্ট কাজও করতে পারবেন। ধরে নিচ্ছি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কোন পর্যায়ের মনুষ্যত্বহীন একজন পাষাণ মানুষ? না, আপনাকে মানুষ কিভাবে বলে? না, আপনাকে মানুষ কিভাবে বলি? মানুষ তো সেই যার মধ্যে মনুষ্যত্ব আছে। আপনার এর বাইরের ভালো মানুষের কোনো দাম নেই, যদি না ভেতর থেকে আপনার মন সাফ থাকে। আর আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন, ভুলে যাবেন না উপরে একজন আছেন, তিনি সবকিছু দেখছেন। পাপ পুণ্যের হিসাব তিনি কড়ায় গন্ডায় রাখেন। এমনটা না হয় যে আপনার কাউকে মুখ দেখানোর জায়গা পর্যন্ত না থাকে। আসছি ভাই, আমি রাফিনের বাসা থেকে একটু আগে এসেছি। সে কোনো রিস্ক নিতে চায়নি, পাশে তার কুকীর্তি না ফাঁস হয়ে যায়, তাই সে নিজের সেই ছোট্ট বাসায় আমাকে ডেকেছিল। ওই যে তার অ্যাক্সিডেন্টের নাটক দেখে যে গিয়েছিলাম, সে কোনো কিছু রেকর্ড করার সুযোগ দেয়নি আমাকে ভাইয়া। আর একটা কথা হলো, সে আমার প্রতি একটু দুর্বল না। আমি বলতে চাইছি তাকে ফাঁসানোর কোনো উপায়ই আমি দেখছি না ভাইয়া। সে অনেক প্রভাবশালী মানুষ, তার উপর সরাসরি আক্রমণ করাও সম্ভব নয়। তার দুর্বলতা হয়তো বা তার পরিবার, কিন্তু সেখানে তো আমাদের কিছু করার জো নেই। তাহলে এখন কি করব ভাইয়া? সব পথে যে বন্ধ। আমাকে একটু ভাবতে দাও তরি। আমি আগেই জানতাম রাফিনকে ধরা এত সহজ হবে না, তবে রাফিনের ব্যাপারটা নিয়ে কিছু করার আগে আমার আরেকটা বিষয় হ্যান্ডেল করা লাগবে। আর একজনের সাথে দেখা করা লাগবে, কথা বলা লাগবে। কে ভাইয়া? কে আবার? তোমার হাজবেন্ড। সে যে মহৎ সিদ্ধান্ত নিয়েছে সেটা থেকে পিছিয়ে আনতে হবে না। আজকে আপাতত এইটুকুই থাক, কালকে তোমাকে আমি বাকি আপডেট দেব। আমাকে আজকে রাতটা ভাবতে দাও, কালকে থেকেই আমাদের মিশন শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমাকে জানাবেন। ফোন কেটে বিছানায় বসলো তরি। বাচ্চাদের সাথে কথা বলতে খুব মন চাইছে। এখন তো তীব্র খুশি থাকবে, এই একটা সুযোগ বাচ্চাদের একটু দেখার, কথা বলার। চটপট তরি আসিয়া বেগমের কাছে ভিডিও কল করলো। স্যার, আপনার সাথে দেখা করতে শাহাদাত রহমান নামে একজন এসেছে। রুকুসকে এবার নিজের হাতগুলোর দিকে তাকালো তীব্র। এখনো তো পুরোপুরি ওয়ার্কিং আওয়ার, এই সময় শাহাদাত কেন এখানে আসবে, তাও হুট করে, সেটা তীব্র বুঝতে পারছে না। তাকে পাঠিয়ে দাও আমার রুমে। আর শোনো, ভবিষ্যতে কখনো আর এই লোককে দেখলে আমার পারমিশন নিতে আসবে না, ঠিক আছে? সরাসরি নিয়ে আসবে। জি স্যার। কিছুক্ষণের মধ্যেই শাহাদাত চলে এলো। কি রে, এই সময় এলি যে হঠাৎ করে? আর্জেন্ট কিছু? আমার এই সময় আসা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তুই তো এক রোবট, সারাক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকিস, বাসায় ফিরিস রাতে। আর আমি যে কারণে এখানে এসেছি,
অর্থাৎ যে কথা বলতে এখানে এসেছি সেটা তোর বাসায় না বলাই ভালো। তুই তরি সুলতানা নামে কারোর সম্পর্কে কথা বলা ছাড়া আর যে কোনো ব্যাপারে কথা বলতে পারিস, অগ্রিম বলে রাখলাম কথা শুরু করার আগেই। এই তো খুব বুদ্ধিমানের মতো আমি বলার আগেই কথাটা ধরে ফেললি। তাহলে রাফিনের কথা শুনে এখন বোকামিটা কেন করছিস তীব্র? তুই কি একটু ঠান্ডা মাথায় ভাবতে পারিস না? চা নাকি কফি? তীব্র, আমি আমার কাজ ফিরে দিয়ে এখানে চা কফি খেতে আসিনি কিন্তু। তোকে বলেছেটা কে আসতে এখন তোর কাজ ফেলে? লাইফে কোন কাজটা অর্থহীন আর কোন কাজটা অর্থবহ সেটা এখনো বুঝতে পারিস না বুঝি? এটা ফালতু কাজ মোটেই নয় তীব্র। তুই ধাপে ধাপে যেরকম বোকামিগুলো করে চলেছিস তার থেকে তোকে বিরত করা দরকার। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোর সাথে কথা বলতে এসেছি। ও আচ্ছা, তার মানে তুইও সেই মেয়ের নাটক দেখে গলে গিয়েছিস, তাই না? আমাকে বলছিস আমি রাফিনের কথা শুনে বোকামি করছি, তো তুই কি করছিস? তুই রাফিন আর তরিকে এক কাতারে ফেলেছিস তীব্র। হ্যাঁ, বেইমানের কাতারে দুজনেই পড়ে। দুজনে আমার সাথে এমনভাবে অভিনয় করে গিয়েছে যাতে তাদের দুজনেরই অস্কার পাওয়া উচিত। যখন এটা প্রমাণ হয়ে যাবে যে তোরই আসলেই নির্দোষ, তুই না বুঝে জেনে মেয়েটাকে কি পরিমাণ কষ্টই না দিয়েছিস, তখন তোর মুখ ভঙ্গি কেমন হবে আমি শুধু সেটাই ভাবছি রে। ভাবিস না এসব, আকাশ কুসুম কল্পনা এসব, আর একজন বিজনেসম্যানকে এরকম চিন্তা করতে মানায় না। তুই কিছু জানিস না তাই এভাবে রিয়েক্ট করছিস তীব্র। আই উইশ তুই সেই দিন যদি 1 ঘন্টা আগে বাসায় চলে আসতি, তখন তোর কাছে সব পরিষ্কার হয়ে যেত। আমি তোকে সেই দিন বোঝাতে চেয়েছিলাম কিন্তু তুই শুনিসনি। বিশ্বাস কর তীব্র, তুই আসার একটু আগেই তোরই জানতে পারে যে রাফিনে রনি, তার মুখখানা দেখতে কি পরিমাণ ভীতু সন্তুষ্ট লাগছিল সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই আমার কথা বিশ্বাস না করলে জয়িতাকে জিজ্ঞেস করে দেখ একবার। সেও সেই সময় সেখানেই ছিল, সব কিছু সে দেখেছে। আমি তোর ছোট থেকে শুরু করে বিভিন্ন সময়ের ছবি দেখছিলাম অ্যালবামে তরিকে। তখন তরি দেশিকাকে দেখে কি বলছিল জানিস? জয়িতা যখন আমাদের ছেলেটার অসুস্থতার খবর শুনে চলে এসেছিল, তখন সেই মেয়েটা তরিকে সাহায্য করেছিল বাসায় ফেরার জন্য। সেটা জেসিকা ছিল তীব্র। এর আগে তো না রাফিনকে তরিকে দেখেছে, না আর তরি রাফিনকে। তরির ধারণা এমনও, আমরা এটাই ধারণা যে জেসিকাই রাফিনকে বলেছে তোরের কথা, যে তুই তার হাজব্যান্ড। জানিস তো যে জেসিকার সাফিন ওর ক্ষতি ছাড়া আর কিচ্ছু চাই না। সে হয়তো খবর পেয়েছে তোরই মেয়েটা ভালো, তুই তার সাথে ভালো আছিস, অমনি তোদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চলে এসেছে দুজনে। এই কথাগুলো কি তোকে আর জয়িতাকে তরি শিখিয়ে দিয়েছে? শাহাদাত নিজের রাখিবার আর নিয়ন্ত্রণে রাখতে পারল না, চেয়ার থেকে উঠে পড়ল এবং রীতিমতো চেঁচিয়ে গলা উঁচু করে বলতে লাগলো, তার মানে তোর ধারণা রাফিন তোর যেরকম বন্ধু নামক দুশ্মন, আমিও ঠিক সেই রকম, তাই তো? তুই কি বলছিস? চুপ কর তীব্র, একদম চুপ। অনেক সময় নিয়ে আমি ঠান্ডা মাথায় তোকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা ঠিক আর কোনটা ভুল, আর তুই বারে বারে বলছিস তোরই শিখিয়ে দিয়েছে আমাকে। তোরই অভিনয় দেখে আমি ভুলে গেছি। মানে তুই এক্সট্রিমলি কি বলতে চাইছিস বলতো? আমি কি ছোট শিশু যা বুঝবে তাই বুঝবো, নাকি জয়িতা অবুঝ? কোনটা? তোরই তোর ক্ষতি করেছে সেটা জানার পরেও তোরই পক্ষ নিয়ে আমি যেহেতু কথা বলতে এসেছি, তাই নিশ্চয়ই আমিও তোর ক্ষতিই চাইছি পরোক্ষভাবে। আর তোর উপর করেছে শুধু রাফিন, তোকে সব সত্যি বলে দিয়েছে, তাই না? তুই এভাবে হাইপার হয়ে যাচ্ছিস কেন এত? কারণ তুই হতে বাধ্য করেছিস। তোর যদি এটাই মনে হয় যে তোরের পক্ষ নিয়ে আমি এজন্য কথা বলতে এসেছি কারণ আমি তোর ক্ষতি চাই, তাহলে আমাকে বলে দিলেই পারিস। আজ থেকে তোর সাথে যে সম্পর্ক ছিল তা আমি চিরতরে মুছে দেব। তবুও যেটা সত্যি সেটাই আমি সত্যি বলবো,
যেটা অন্যায় সেটা আমি অন্যায় বলবো। এটা বল, তুই কি চাস? তুই কি বলছিস এগুলো? আমি তোকে কেন রাফিনের মতো ভাবতে যাব? এবার বল, তুই কি চাস? তাহলে আমার কথাই বিন্দুমাত্র বিশ্বাস কেন করছিস না তুই? তুই বস আগে প্লিজ, আমি শুনছি তোর কথা। শাহাদাত আবারও চেয়ারে বসলো। এখনো মনে হচ্ছে তার রাগ পুরোপুরি কমেনি। বল তুই কি চাইছিস এখন? আমি কি করলে তুই খুশি হবি? তোরিকে ডিভোর্স দেওয়ার কথা আমি শুনেছি। আমি তোকে এটা বলছি না যে ডিভোর্স দিস না, কারণ আমি খুব ভালো করে জানি যে তুই বললেও শুনবি না। আমি শুধু তোকে এটুকুই বলছি যে তুই একটু সময় দে তোরিকে। তোর চোখে যেটা মিথ্যে সেটাকে সত্যি, তোর চোখে যেটা সত্যি সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য ডিভোর্সের চিন্তা আপাতত পিছিয়ে দে। ঠিক আছে, আমি তোর কথাই মানছি। হ্যালো, হ্যালো, আমি কি মিসেস রাফিন আহমেদের সাথে কথা বলছি? আই মিন মিসেস জেসিকা কবির। ইয়েস, বাট হু আর ইউ? ম্যাম, আমি আসলে আপনাকে একটা কাজের অফার দিতে ফোন করেছি। আমি মিডিয়ার লোক। আসলে একটা বিউটি প্রোডাক্টের প্রমোশনের জন্য ফটোশুট এবং অ্যাড শুট করা লাগবে। অনেক নামি দামি মডেল এবং ওটিটি বেশ কিছু ফিমেল আর্টিস্ট আমাদের হাতে আছে, কিন্তু আমরা আপনাকে অফারটা দিতে চাইছি। রাফিন আহমেদ খুবই সাকসেসফুল একজন বিজনেসম্যান। ওনার সাথে পার্টিতে প্রায় সময় আপনাকে দেখা যায়। ইভেন আমি তো বলবো সব সময়। হয়তো আপনার মনে হতে পারে অনেক আপনার প্রশংসা করছি, কিন্তু এটা আসলেই সত্যি। ম্যাম, যে আপনি যে স্টাইলে ফ্যাশন মেনটেন করেন, আপনার বডি ফিটনেস এবং লুক সবকিছু যে কোনো নায়িকাকে হার মানানোর জন্য যথেষ্ট। তাই আমরা আপনাকে আমাদের এই প্রজেক্টে চাইছি। এই যেন মেঘনা চাইতে বৃষ্টি জেসিকার কাছে। সে সবসময় নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার জন্য, নিজেকে সবার কাছে পরিচিত করার জন্য মুখিয়ে থাকে, কিন্তু এরকম কি করলে তার মনের ইচ্ছা পূরণ হবে সেটা তার মাথায় আসতো না। আজকে এই অফারটা পেয়ে মনে হচ্ছে সে এখনই হ্যাঁ বলে দিবে। এর উপর লোকটি যেভাবে তার প্রশংসা করে চলছে, তাতে সে খুশিতে গদগদ হয়ে গিয়েছে ভেতর থেকে। কিন্তু এত সহজে তো বাইরে সেটা প্রকাশ করা যাবে না, একটু ভাবতো নেওয়াই লাগবে। আমার আসলে এত সময় নেই, ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি। এরকম আরও হাজার খানেক অফার আমার কাছে এসেছে, সেগুলো অনেক হাই কোয়ালিটি। সরাসরি মুভিতে কাস্ট করতে চায় আমাকে অনেক স্বনামধন্য পরিচালক, কিন্তু আমি বারে বারে না করে দিই। ম্যাম, আমি জানি আপনি কতটা হাই স্ট্যাটাসে বিলং করেন, কিন্তু আমাদের এটা একটা রিকোয়েস্ট ম্যাম, প্লিজ অ্যাকসেপ্ট করে নিন অফারটা। আর আপনার হয়তো মনে হতে পারে যে অ্যাড কিংবা ফটোশুটের জন্য পেমেন্ট ততটা ভালো পাবেন না, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি ম্যাম, যে পেমেন্ট দেওয়া হবে আপনাকে, সেটা আমাদের দেশের সেরা অভিনেত্রীদের কোনো চলচ্চিত্রের জন্য দেওয়া হয় কিনা খোঁজ নিয়ে দেখবেন। ওকে, আমি আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। আচ্ছা ম্যাম, অবশ্যই পজিটিভ রেসপন্স আশা করছি। কি মনে হচ্ছে ভাইয়া, কাজ হবে? আশা তো করছি তোরই, লোক লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে। আমি ঠিক জায়গায় ঠিকভাবে টপ ফেলেছি। আশা করি সেটা লাভ বয়ে আনবে। জেসিকার কথায় কেন মনে হয়েছে আপনার ভাইয়া? তুমিও জানো, আমিও জানি, রাফিনের উপরও কিছু ক্ষতি করার ক্ষমতা আমাদের নেই। তাই খেলাটা আমি একটু অন্যভাবে খেলছি। আমার মনে হলো তোমার আর তীব্রর মধ্যে বিভেদ তৈরি করার জন্য রাফিনের প্ল্যান ছিল। সেই প্ল্যানের সাথে রিলেটিভ এমন কাউকে লাগবে যেটা জেসিকা ছাড়া আর কেউই নয়। হ্যাঁ, তোমার কথা অনুযায়ী তার ড্রাইভার, এমনকি সেই ছবি তোলা লোকটিও প্ল্যানে সামিল অবশ্যই ছিল, কিন্তু আকস্মিকভাবে পরিপূর্ণতাই মনে হয় না। মনে হয় না। তবে নিজের স্ত্রীর সাথে রাফিন সবকিছু শেয়ার করে বলে আমি মনে করি, বিশেষত তীব্রকে নিয়ে। তাই আমার টার্গেট এবার সরাসরি রাফিনকে নয়, বরং জেসিকাকে করেছি। আর জেসিকার খুব লোভ টাকা পয়সা এবং নাম যশ খ্যাতির প্রতি। কিন্তু রাফিনের তো এমনিতেই অনেক টাকা, আর রাফিনের স্ত্রী হওয়ার সুবাদে জেসিকাকে অনেকেই চেনে। যার আছে সেও চাই তোরই, এটাই নিয়ম। আর জেসিকা বরাবরই লোভী, নয়তো
এভাবে পরকীয়া করে পালিয়ে যেত না রাফিনের সাথে। আর তুমি তো জানোই, কান টানলে মাথা আসে, তাই জেসিকাকে টানো, রাফিন চলে আসবে আগে পরে। কিন্তু জেসিকাকে কি করে ফাঁদে ফেলবো? ফাঁদে সে পড়ে গেছে অলরেডি, নিশ্চিন্ত থাকো, সে এই প্রস্তাবে রাজি হবেই। কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। দোয়া করি এবং দোয়া করো যাতে রাফিন এই বিষয়ে তলিয়ে দেখতে না চাই, কারণ জেসিকা উত্তেজনার বশে এত ভালো মন্দ বিচার করতে আসবে না। কিন্তু রাফিন সহজে কিছু যাচাই বাছাই না করে মনে হলে ছেড়ে দিবে। সব থেকে ভালো হয় জেসিকাকে রাফিনের কিছু না বলে এই ব্যাপারে। এখন দেখো সামনে কি হয়। খুশি চোটে এতক্ষণ যাবৎ জেসিকা শুধু নিচেই গিয়েছে। সে সময় নিয়েছে সিদ্ধান্ত নিতে নয়, আগে খুশি উদযাপন করতে। একবার ভেবেছে রাফিনকে বলে দেবে কথাটা, পরবর্তী ভাবলো থাক, সারপ্রাইজ হিসেবে দেবে রাফিনকে। তাই আপাতত সবটা গোপনে করার চিন্তা করলো জেসিকা। ঘন্টা দুয়েক পরে ফোন করলো সেই নাম্বারে। হ্যালো, জেসিকা কবির বলছি। হ্যাঁ ম্যাম, আপনার নাম্বার সেভ করা আছে, বলুন ম্যাম। দেখুন, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আমি আসলে কাজটা করতাম না, কিন্তু আপনারা যেভাবে রিকোয়েস্ট করেছেন আর আমি হ্যাঁ বলবো সে আশা নিয়ে বসে আছেন, তাতে আমার অনেকটাই খারাপ লেগেছে। বলতে পারেন টাকার বিনিময়ে নয়, বরং মানবতার খাতিরে আপনাদের অনুরোধ রক্ষা করছি আমি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আসলে অসাধারণ ম্যাম, আপনার কোনো তুলনা হয় না, আপনি অনন্য, অতুলনীয়। জেসিকা এত ভালো ভালো কমপ্লিট ম্যান মনে হয় এই জীবনে প্রথম একসাথে এতগুলো পেল। খুশিতে লাগু পড়ছে তার মনে। ওকে ওকে, আর বলতে হবে না কিছু। বলে দিন কবে কোথায় আসতে হবে, আর পেমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিন। আমি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট পুরোটাই নেব। অবশ্যই ম্যাম, আপনার জন্য সব কিছুতেই আমি রাজি। কিন্তু ম্যাম, এগ্রিমেন্ট পেপারে তো সাইন করতে হবে। আপনি চলে আসুন আগামীকাল, আমি সব টাকা ক্লিয়ার করে দেবো, একেবারে ক্যাশ। 8:32 জেসিকা বিকালের দিকে তাকে দেওয়া ঠিকানায় গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি পৌঁছলো নির্দিষ্ট গন্তব্যে। গাড়ি থেকে নেমে ফোন করলো সেই নাম্বারে। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় ফোন রিসিভ করা হলো। জেসিকার মনে হলো তার ফোনের আশাতেই তারা বসেছিল। নিজেকে নিয়ে অহংকার বোধ তার আরো বেড়ে গেল। হ্যালো ম্যাম, আপনি এসেছেন? হ্যাঁ, কোথায় আপনি বা আপনারা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ম্যাম আপনি দাঁড়ান, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, এখনই আমি লোক পাঠাচ্ছি। কিছুক্ষণ পরেই একটা মাঝবয়সী ছেলে এসে জেসিকাকে দেখে অত্যন্ত বিগলিত হাসি এসে তার সাথে যেতে বলল। ছেলেটি অনুসরণ করে তার পিছু পিছু গেল জেসিকা একটা পুরাতন বিল্ডিং এর ভেতর, যেখানে গিয়ে দেখলো আগে থেকে 8-10 জন লোক বসা। জেসিকাকে দেখে তারাও বসতে বললো খুব নম্রভাবে। আমার বেশি একটু সময় নেই হাতে, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি। আমাকে কোথায় সাইন করতে হবে বলে দিন, কবে শুটিংয়ের জন্য আসতে হবে বলে দিন, আর টাকাটা পুরো ক্লিয়ার করে দিন। অবশ্যই ম্যাম, সবই করা হবে, কিন্তু আপনার মতো এমন একজন ব্যক্তি আমাদের এখানে এসে কিছু না খেয়ে চলে যাবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। এরপর পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে ইশারা দেওয়াতে সাথে সাথে ছেলেটি চলে গেল এবং প্রায় সাথে সাথেই হাতে একটি বড় মাপের ট্রে নিয়ে এলো, যাতে আছে নানা রকমের ফাস্ট ফুড, ফ্রুটস এবং ড্রিঙ্ক। জেসিকা হাতে একটা ড্রিঙ্কসের গ্লাস তুলে নিল। চুমুক দিতে না দিতেই দেখতে পেল সেই লোকটি শুরু থেকে সব নির্দেশনা দিয়ে আসছে এবং কথাবার্তা শুনে মনে হচ্ছে এই লোকটি তাকে ফোন করেছিল। যদিও তার নাম এখনো জানা হয়নি জেসিকা, তাই লোকটির ফোন বেজে উঠল এবং ফোন কানে লাগানোর কিছুক্ষণ পরেই তার কপালে চিন্তার ছাপ দেখা গেল। অপর পাশে থাকা ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করো বলে ফোন কেটে দিল। এনি প্রবলেম? জি ম্যাম, অনেক বড় একটা সমস্যাতে আছি। আমাদের টিম আসলে নতুন মিডিয়া জগতে, সবকিছু নতুন করে শুরু করছি। একটা ফিল্ম সামনে করার ইচ্ছা আছে আমার, বলতে পারেন আমি ডিরেক্টর। ফিল্মটার জন্য ফটোগ্রাফার এবং স্টোরি রাইটার ঠিক হয়ে গিয়েছিল। তারা আমাদের কথা দিয়েছে যে আমাদের সাথে কাজ করবে। আজকে সকালেই হুট করে ফোন দিয়ে বললো নতুনদের সাথে কাজ করতে তারা আগ্রহী না। এটা কি কোনো কথা হলো বলেন? হুট করে কিভাবে তারা না করে দেয়?
এখন এই দুজনের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছি। এখানে ফটোশুটের জন্য যাকে ঠিক করেছি তার ততটা যোগ্যতা নেই যে সিনেমায় কাজ করাতে পারবো। আর স্টোরি রাইটারের কথা তো বললামই, বাকিদের তো ঠিক করা আছে। ফিল্মের কাজ যদি ঠিক সময় শুরু করতে না পারি তাহলে তো বিরাট লস খেয়ে যাব। বাকি যারা রাজি হয়েছে কাজ করতে, যাদের সাথে এগ্রিমেন্ট পেপারে সাইন করা হয়ে গিয়েছে, তাদের তো টাকা দিতেই হবে। এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। ফটোগ্রাফারের ব্যবস্থা আপনি চাইলে আমি করে দিতে পারি। আর স্টোরি রাইটিং আপনি কিসের উপর ভিত্তি করে চাইছেন? সত্যি ম্যাম, আপনি ফটোগ্রাফার ম্যানেজ করে দিবেন? প্রফেশনাল তো। হ্যাঁ, ফটোগ্রাফি ভালো পারে, আমি তার সাথে কথা বলে দেখছি। ওকে ম্যাম, আপনি ফটোগ্রাফার আগে ঠিক করুন, আমি স্টোরি রাইটিং এর ব্যাপারটা আপনাকে পরে বলছি। ইমরান, তোর জন্য একটা দারুণ অফার নিয়ে এসেছি। আমাকে থ্যাঙ্কস পরে দিস, অফারটা আগে শোন, খুশিতে লাফিয়ে উঠবি। কি আপু, ওয়েডিং ফটোগ্রাফির সুযোগ পেয়েছে বুঝি? আরে ধুর, এর থেকেও বড়। তোর আপু কি আমার ছোট্টখাটো জিনিসের দিকে নজর দেয় নাকি? শোন, ফিল্মের ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে, তাদের সিনেমার ফটোগ্রাফার ইমিডিয়েটলি লাগবে। আমি এই সুযোগটা তোর জন্য নিয়ে এসেছি, বুঝলি? আপু, সত্যি বলছিস তুই? আমি তো ভাবতেই পারছি না। দুলাভাই বুঝি এনে দিয়েছে এটা? আরে না, তোর দুলাভাই জানে না এসব, তাকে এখন একবারই বলতে যাস না। আমি এখানে ফটোশুটের জন্য এসেছি, বুঝলি? এখনো কাউকে বলিনি, তোকে কারণে কারণে বললাম, নয়তো বলতাম না। কি বলছিস আপু, তুই তো সেলিব্রিটি হয়ে যাচ্ছিস রে। আরে আস্তে কথা বল, শোন, তারা আমাকে অনেক বেশি দাম দিচ্ছেন রাফিনের ওয়াইফ হিসেবে। এখন তুই এখানে আসলে আমি তোর আর আমার ভাই হিসেবে পরিচয় করানোর পরে তাদের সাথে খুব ভাব নিয়ে থাকবি, বুঝলি? খুশিতে আত্মহারা হয়ে যাস না আবার। আচ্ছা আপু, ঠিক আছে, তোর কথা বুঝতে পেরেছি। আসার সময় তুই ক্যামেরা নিয়ে আসিস, তাদের কিছু ডেমো দেখাতে হবে। রাখছি এখন আমি ফোন। ব্যাপার হচ্ছে জেসিকার ছোট ভাই ইমরান, সে টুকটা ছবি তোলা ছাড়া আর কিছুই পারে না। পড়াশোনায় ছোটবেলা থেকেই অমনোযোগী। 10-12 কোনো রকমের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করেছে, কিন্তু চাকরির বাজার অনেক কঠিন, তাই কোনো চাকরি পায় না সে। জেসিকার অনুরোধে রাফিন তাকে তার কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিয়েছিল একটা ভালো পোস্টে, কিন্তু এমন কাজই করেছে ইমরান যে রাফিনের ব্যবসা 10 পড়তে নিয়েছিল। পরে সেখান থেকেও রাফিন তাকে বের করে দেয়। তবে এখনো রাফিনের টাকার উপরে খাচ্ছে সে। খুব করে চাচ্ছে ফটোগ্রাফি নিয়ে বড় কিছু করা, এই জন্য তার যা করার লাগে সে করতে প্রস্তুত। সিনেমার স্ক্রিপ্ট আসলে আমরা চাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েনের, তাদের সুখী দাম্পত্য এবং একটা সময় দাম্পত্য কলহ, পরবর্তী সেটা কোনো দিকে যায়, মানে ঘটনা প্রবাহ, এসব প্রাথমিক চিন্তা ভাবনা। এই বিষয়ের উপর আপনার কোন স্টোরি রাইটার পাচ্ছেন না? না, চেষ্টা তো করে যাচ্ছি। সরি, যদি আমি আপনাদের সেই ব্যবস্থা করে দিই তাহলে? আপনার কাছে স্টোরি রাইটার আছে? বাহ, সব তো আপনার হাতের মুঠোয়। না, স্ক্রিপ্ট রাইটার আমাকে না হয় ধরে নিন, তবে এর জন্য আমি কি পাবো? আপনি পেমেন্ট তো অবশ্যই পাবেন, আর আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ফিল্ম লিড হিসেবে আমরা আপনাকে নিতে চাই। তাছাড়া ছবিটা যদি ব্যাপক সাড়া ফেলে তাহলে ভবিষ্যতে হয়তো আপনার স্ক্রিপ্ট রাইটার হিসেবে কল করতে পারি। জেসিকা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, যত সাধ্য চেষ্টা করে যাচ্ছে সেটাকে অপ্রকাশিত রাখার। তবে তার খুশির মাত্রা এতটাই বেশি যে পুরোটা চেপে রাখতে পারলো না। খুশিতে চোখ চিকচিক করছে তার। ওকে, আমি আপনার সাথে শেয়ার করবো পুরোটা, আগে ফটোগ্রাফার এসে নিক। জেসিকার ভাই ইমরান চলে এসেছে। তার ভাইয়ের সাথে ডিরেক্টরের পরিচয় করে দিয়েছে জেসিকা। ইমরানকে জেসিকা বলল তার তোলা ছবি কিছু দেখাতে। এর মধ্যে ফোন এলো জেসিকা, রাফিন ফোন করেছে। তাড়াতাড়ি ফোন দিয়ে একটু দূরে সরে গেল কথা বলতে। তো ইমরান কবির, একটু আপনার কাজের দক্ষতা আমাদের দেখালে ভালো হতো, আমরা জাস্টিফাই করতে পারতাম আর কি। জি, এই যে দেখুন।
ইমরান একের পর এক ছবি দেখাতে লাগলো। ছবির লোকেশন সম্পর্কে তাকে অনেক কথা জিজ্ঞেস করা হচ্ছে, আর সেও নির্দ্বিধায় সবকিছু বলে দিচ্ছে। তার সিগনেচার ফটোগ্রাফি হিসেবে কিছু নিজের কাছে রেখে দিয়েছে ডিরেক্টর। জেসিকা চলে আসার পর জিজ্ঞেস করলো সব কথাবার্তা কমপ্লিট কিনা তাদের মধ্যে। দুজনেই সাই নিল। এবার জেসিকা ডিরেক্টরকে বলতে লাগলো, স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো বলছিলাম। দেখুন, স্বামী স্ত্রী সম্পর্কে টানাপোড়েনে দেখানো খুব কঠিন কিছু বলে আমার মনে হয় না। আপনি লক্ষ্য করলে দেখবেন এরকম অনেক দম্পতি আছে যাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। আপনার পরিচিত আছে এমন কেউ? হ্যাঁ, তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। সেই ঘটনাগুলোর সাথে যদি আরো একটু কিছু যোগ করা যায় বাড়তি করে, তাহলে একেবারে খাপে খাপ হয়ে যাবে। কার সাথে ঘটেছে এমন ঘটনা? আমি আপনাকে নাম বলতে পারছি না, কারণ প্রাইভেসি বলে তো একটা কথা আছে, কিন্তু সে ঘটনাগুলো আমি বলতে পারি আপনাকে। শুনুন। আপনার কথাগুলো শুনে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে কাহিনীটা। তবে বাস্তব জীবনের সাথে আরো একটু রং ঢং মেশানো লাগবে, নয়তো ফিল্মের স্ক্রিপ্ট হিসেবে পরিপূর্ণতা পাবে না। আপনি ভেবে দেখুন, আমাকে জানাবেন। আচ্ছা, আমাকে যেতে হবে এখন। আমার হাজবেন্ড অনেক আগে ফোন করেছিল। আমি আর দেরি করতে পারবো না। আমার অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই। তবে মিস্টার ইমরান, আমাদের সাথে আরো কিছুক্ষণ থাকুন। তার কিছু ফটোগ্রাফির ডেমো আমি দেখেছি, ছবি ভালো তোলে, তবে প্রফেশনালিজম তার মধ্যে আসেনি এখনো। তার আমাদের সাথে আরো কিছু সময় ব্যয় করতে হবে। ঠিক আছে ইমরান, তুই থাক তাহলে, আমি যাচ্ছি। জেসিকা টাকা নিয়ে চলে যাওয়ার পর ডিরেক্টর ইমরানের সাথে নানা বিষয়ে কথা বলতে লাগলো। এর মধ্যে হুট করে বলল, যদিও আপনার আপু ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে, কিন্তু যেই ব্যক্তির সাথে ঘটনাটা ঘটেছে তার নাম প্রকাশ করেনি, যেটা করলে ব্যাপারটা আরো জমতো। যেমন এই যেমন সত্য কাহিনী নির্ভর যদি আমরা ট্যাগ দিতে পারি, তার উপর দর্শকের ইন্টারেস্ট বেশি থাকে। আর যদি কোনো কারণে সেই মানুষটা সম্মানিত কোনো ব্যক্তি কিংবা চেনা পরিচিত কেউ হয়, তাহলে তো কথাই নেই। এতে ফিল্মের খুব লাভ হবে বুঝি? নিঃসন্দেহে। এমনকি এইটা যেহেতু আপনার এবং আপনার বোনের ক্যারিয়ারের ডেবিউ, তাই প্রথম প্রজেক্টে যদি দর্শকের মনে সাড়া জাগাতে পারেন, তাহলে আপনাদের আর কে পায়। ধরে নিন, এরপর পিছনে ফিরে তাকাতে হবে না আর। একের পর এক দামি দামি প্রজেক্টে সাইন করতেই থাকবেন। অল্প সময়ের মধ্যেই কারি টাকা এবং জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। ইমরান একটা ডুব গিলল নিচের দিকে তাকিয়ে। চোখ দুটো এদিক সেদিক চালান করতে লাগলো ক্রমাগত। হাত দুটো বসতে লাগলো। এরপর ডিরেক্টরের বেশ নিকটে গিয়ে মৃদু কণ্ঠে বলল, তীব্র রায়হানের নাম শুনেছেন? বিজনেসম্যান তীব্র রায়হান। হ্যাঁ, রাফিন আহমেদের সাথে যার টক্কর লেগে থাকে সব সময় র্যাঙ্কিং দিয়ে, ওনাকে এই শহরে কে না চেনে। ঘটনাটা তার সাথেই ঘটা। ও মাই গড, আর ইউ সিরিয়াস? জি, তিনি তৃতীয় বিয়ে করেছেন কয়েকদিন আগে। এটা তো জানেন নিশ্চয়ই। এখন সেই তৃতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হতে চলেছে। বলতেই হবে, যে বা যারা তাদের মধ্যে বিভেদ তৈরি করেছে, তাদের দাম্পত্য জীবন নষ্ট করে দিয়েছে, সে বা তারা আসলেই জিনিয়াস। এত সূক্ষ্ম একটা প্ল্যান করলো, যে সব লন্ডভন্ড করে দিল একেবারে। এমন বুদ্ধিমান বা বুদ্ধিমতীকে যদি সচক্ষে দেখতে পারতাম। দেখলে কি করতেন? কি মনে করতাম মানে? যারা বাস্তব জীবনে এত বড় চাল চালতে পারে, তারা যে সিনেমার স্ক্রিপ্ট কত ভালো লিখতে পারবে, সেটা নিয়ে অত্যন্ত আমার কোনো সন্দেহ নেই। তাদের কাছে তো ডিরেক্টর হাত পেতে বসে থাকবে রীতিমতো স্ক্রিপ্টের জন্য। আপনার আপু তো আশেপাশে থেকে তার দেখা একজনের বাস্তব জীবনের কাহিনী তুলে ধরেছে আমার কাছে। নিজে তো করেনি। আমি যদি আসল মানুষ বা মানুষগুলোকে পেতাম যারা এই কাজ করেছে, তাহলে তো তাদের বাসায় কালকে গিয়ে হাজির হতাম স্ক্রিপ্টের জন্য। কিন্তু তারা যেটা করছে তীব্র রায়হানের সাথে, সেটা তো অন্যায় না। আপনি তাদের সমাদর করতেন? অবশ্যই করতাম। তারা যা করার তীব্র রায়হানের সাথে করেছে, আমার সাথে তো না। আমি ভাই নিজের চরকায় তেল দেওয়া মানুষ। কার কি হলো, কে কি করলো, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আপনি ব্যাপারটা কাউকে বলবেন না বলেছেন। চেপে যাবেন মূল ব্যক্তির নাম শুনলে। অবশ্যই, এতে আমারই লাভ।
আর আমি নিজের লাভ 16 আনাই বুঝি। তীব্র তার রুমে সে কখন থেকে পায়চারি করে যাচ্ছে। তার মাথার মধ্যে কিছু কথা অনেক সময় যাবৎ ঘুরপাক খাচ্ছে। সেইগুলো একজনের কথা নয়, 3 জনের কথা। তার কানে মিলার কথা এখনো বাজছে, যেটা সে শেষ সময় বলেছিল, তোর জীবনের অন্তিম ধোঁকা তোরই দিবে। আবার রাফিনের কথা কানে বাজছে, ছবির মতোই আমাদের প্রেমটাও কিন্তু দুর্দান্ত ছিল। আর সবশেষে তোরই কথা, তোমার বন্ধুত্বের খুনসুটি বড্ড নড়বড়ে। তোমার জায়গায় আমি থাকলে কখনোই রাফিনের কথা বিশ্বাস করতাম না। তুমি বন্ধুত্ব করার সময় বলেছিলে তোমার নিজে থেকেও বেশি বিশ্বাস আমার উপর করছো, অথচ আজকে তুমি আমার থেকে বেশি বিশ্বাস রাফিনকে করলে। নিজের মাথার চুল নিজেই টেনে ধরে আছে তীব্র। তরিকে নিয়ে সেদিনের পর থেকে আর ভাবেনি সে, কিন্তু সাদাত তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তোরি কি আসলেই জানতো না রাফিনী রনি সে কি ষড়যন্ত্রের শিকার? শাহাদাত আর জয়িতা দুজনে কি মিথ্যা কথা বলছে? সেটা তো হতে পারে না। আর কিছু ভাবতে পারছে না তীব্র। সোজা গেল তার মায়ের রুমে, গিয়ে দেখলো তার বাবা রুমে নেই। আসিয়া বেগম বসে বসে বই পড়ছেন। আম্মু আসবো? হ্যাঁ আয়, দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে এসে বস। তীব্র বসলো না, একেবারে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে গেল, ঠিক যেটা আজ থেকে কয়েক বছর আগে করতো সে। হুট করেই তীব্রর এমন কাজে বেশ অবাক হলেন আসিয়া বেগম। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। কিছু হয়েছে? কোনো সমস্যা? আমি কিচ্ছু বুঝতে পারছি না আম্মু। সত্যি মিথ্যার ধোঁয়াশা আমাকে ঘিরে রেখেছে। কে ভালো কে খারাপ আমার মাথায় আসছে না। আমি কি ভুল পথে চলছি নাকি ঠিক পথে আছি বুঝতে পারছি না। আমি কি করব আম্মু? তোর মনকে জিজ্ঞেস করেছিস? না, আমার তো মাথায় কিছু আসছে না। তুই আমার কথা ধরতে পারিস নি তীব্র। আমি বলছি তোর মনকে জিজ্ঞেস করেছিস কিনা। কারণ মস্তিষ্ক চুক্তিতে চলে তীব্র, আর মন আবেগের। যখন চুক্তির মারপ্যাচের কাছে হেরে গেছিস তখন মনটাকে একবার জিজ্ঞেস করে দেখ না, সে কি বলে তোকে। আমি কি তাহলে আমার উত্তর পাবো আম্মু? শোন বাবু, সত্যের পেছনেও আরেকটা সত্য থাকে কখনো কখনো। আমরা সবসময় চোখে যা দেখি সেটা যে সবসময় সত্যি হবে এমনটা কিন্তু নয়। আমাদের নিজেদের চোখও কখনো কখনো ধোঁকা দেয় আমাদের। কে দেয় না জানিস? মনকে জিজ্ঞেস কর। ঠান্ডা মাথায় চোখ দুটো বন্ধ করে সব চিন্তা বাদ দিয়ে শুধু মনকে জিজ্ঞেস কর, তাকে বিশ্বাস করতে চাইছে সে, উত্তর পেয়ে যাবে। আজকে রাফিন অফিসে যায়নি। তার একমাত্র ছেলে রিদান অনেকদিন থেকেই অভিযোগ দিয়ে আসছিল যে তার বাবা তাকে একদমই সময় দেয় না। ছেলের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সেই অভিযোগ মেনে নিয়ে আজকে অফিসে আর যায়নি। সকাল থেকে রিদানকে সময় দিয়ে আসছে। এদিকে জেসিকাকে বলেছে আজ রিদান তার আব্বু রাফিনের সাথে একসাথে খাবে, তাই যাতে তার পছন্দের সব খাবার জেসিকা নিজের হাতে রান্না করে। সময়টা তখন দুপুর 1:30। রাফিনের গেটসম্যান তার কাছে আসলো একজনকে বাসায় আসতে দেবে কিনা তার অনুমতি নিতে। সেই মানুষটা হলো শাহাদাত। রাফিন বুঝতে পারছে না হুট করে শাহাদাত তার কাছে কিসের দরকার পড়লো আবার। রাফিন সম্মতি দিলে গেটসম্যান চলে যায় শাহাদাতকে আনতে। তবে রাফিন তখন অবাক হয় যখন শুধু শাহাদাত একা নয় বরং তীব্র আছে তার সাথে। আপনা আপনি চোখ দুটো সংকুচিত হয়ে যায় তার। কপালে হালকা চিন্তার বাস পড়ে। শাহাদাত, তুমি হঠাৎ এখানে আর তীব্র আমার বাসায় হঠাৎ কি মনে করে? শাহাদাত রাফিনের একপাশে বসলো। তীব্র সরাসরি রাফিনের পাশে না বসে আগে রিদানের কাছে গেল। হাতে করে নিয়ে আসা একটা দামি বাইক দিল তাকে খেলার জন্য। রিদান জানেও না তীব্রকে, তবে বাচ্চা মানুষ গিফট পেয়ে অনেক খুশি। থ্যাংক ইউ আঙ্কেল। কে তুমি? তুমি তো এর আগে কখনো আমাদের বাসায় আসতে দেখিনি। তুমি কত ভালো, গিফট নিয়ে এসেছো আমার জন্য। তুমিও অনেক কিউট, গুড বয় একেবারে। আঙ্কেল গিফট দিল, তুমি তাকে রিটার্ন গিফট কিছু দেবে না? এই যে ডান গেলে একটা আর বাম গেলে একটা পাপ্পি। রিদান খুশি হয়ে তীব্রকে চুমু খেয়ে গেল। তীব্র পিছন ফিরে দেখলো জেসিকা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি অবস্থা মিসেস আহমেদ, সবকিছু ঠিকঠাক তো? জেসিকা বোকার মতো একবার মাথা উপর নিচ করলো। যে তীব্র তার আর রাফিনের উপস্থিতি পর্যন্ত নিজের আশেপাশে সহ্য করতে পারতো না,
সেই তীব্র আজকে নিজ বাসা থেকে তাদের বাসা অব্দি চলে এলো, তাও আবার এত হাসি খুশি। এবার তীব্র গিয়ে বসলো রাফিনের পাশে, তার কাঁধে নিজের বাম হাত রাখলো। এরপর রাফিনের দিকে মুচকি হাসি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাফিনের কেন জানি মনে হচ্ছে খুব বড়সড় একটা গন্ডগোল ঘটেছে, কিন্তু সেটা কি এখনো বুঝতে পারছে না। রাফিন, তোর বাসায় আমার আরো অনেক আগে আসা উচিত ছিল রে। আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করে দে। তুই চাইলে আমি তোর পা ছুঁয়ে ক্ষমা চাই। রাফিনের নিজের কাছে নিজেকে জোকার মনে হচ্ছে। অপর পাশে তাকে দেখলো সাদা সবগুলো দাঁত বের করে তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। দুদিকে দুজনের হাসি মাখা মুখ রাফিনা ঠিক পোষাচ্ছে না। তীব্র, তুই ঠিক আছিস? এভাবে কথা বলছিস কেন? তোর শরীর ভালো তো? আরে বলিস কি, আজকে তো আমার শরীর মন সব চাঙ্গা। এতদিন ভালো ছিলাম না, এই জন্যই তো ভাবলাম তোর মতো এমন একজন বেস্ট ফ্রেন্ড আছে আমার, অথচ তার বাসায় আমি একদিনের জন্য যাইনি। এটা অন্যায়, ভারী অন্যায়। তাই তো শাহাদাতকে নিয়ে চলে এলাম একেবারে। আজকে কিন্তু পেট পুড়ে খেয়ে যাব। একটু পর দেখা গেল উপর থেকে নিচে সিঁড়ি বেয়ে ফুরফুরে মেজাজে নামছে ইমরান। কিন্তু হঠাৎ সোফার মধ্যে বসে থাকা তীব্রকে দেখে সে যেখানে ছিল সেখানেই থেমে গেল। আরে শালা বাবু যে, ওপস, এক্স শালা বাবু। পুরনো অভ্যাস বুঝলে ইমরান, চাইলেও এত সহজে যায় না। আসো এদিকে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখানে আসার পর থেকে আমি। তীব্র, তুই সত্যি করে বল, কি কারণে এসেছিস এখানে আমার বাসায়? এত হেয়ালিপনা করতে হবে না তোর, জিজ্ঞাস। তাহলে তো আমার একার দ্বারা সবটা বলা সম্ভব হবে না দোস্ত, আরো অনেক মানুষ লাগবে। মানে? দরজায় তাকিয়ে দেখতে একটু কয়জনকে চিনিস। আর হ্যাঁ, জেসিকা আর ইমরান, তোমরাও বলবে কিন্তু। রাফিন, জেসিকা আর ইমরান দরজায় তাকিয়ে দেখলো সেখানে তরি, জয়িতা আর সেই ডিরেক্টর ইমরান এবং জেসিকার আরো কয়েকজন পরিচিত মুখ দাঁড়িয়ে আছে, যাদের তারা গতকালকে দেখেছিল। জেসিকা তাদের দেখে হাত থেকে কাচের প্লেট ফেলে দেয়, আর ইমরান তো কাঁদো কাঁদো অবস্থা, ঘন ঘন ডুব গিলছে আর সেদিকে তাকাচ্ছে। রাফিন দরজার সামনে দাঁড়িয়ে থাকা সকলকে দেখিয়ে বলল, তোরি আর জয়িতা তো বুঝলাম, বাকিরা কে? আর তুই তোরিকে নিয়ে আমার বাসা কেন? সে কি, রাফিন আহমেদ এখন থেকে তোতলানো শুরু করে দিয়েছে। প্লিজ দোস্ত, তোর উপর আমার অনেক গর্ব। এরকম ভিতর পরিচয় দিস না। আর এখনো তো কিছু শুরুই হলো না, এটা তো ট্রেলার দেখলি, পুরো মুভি তো এখনো বাকি। আর তুই চিনছিস না বাকিদের? তো কি হয়েছে, তোর বউ আর শালা কিন্তু ঠিকই চিনে ফেলেছে। একটু জিজ্ঞেস করে দেখ একবার। আর হ্যাঁ, মুভির কথা বলেছিলাম না, এরা হচ্ছে সবাই মিডিয়ার লোক, তাই না জেসিকা? ঠিক বলছি তো ইমরান? ইমরান হুহা কিছু না বলে সোজা উল্টো দৌড় দিল। তার দিকে জেসিকা বড় করে হা করে তাকিয়েছে। রাফিন হতবাক হয়ে গিয়েছে, আর ইমরানের পিছু পিছু তরিদের সাথে আসা লোকজনগুলো থেকে দুজন প্রায় সাথে সাথেই চলে গেল। মিনিটের মাথায় ইমরানের দুই হাতে দুজন ধরে আবার যেখানে ছিল সেখানে নিয়ে আসলো। রাফিন এবার জেসিকার দিকে তাকাচ্ছে তো একবার ইমরান দিকে। ইমরান ভয়ে রীতিমতো কান্না করে দিয়েছে, এমনকি প্যান্ট ভিজে যাচ্ছে তার। জয়িতা, শাহাদাত আর তীব্র ইমরানের এই অবস্থা দেখে উচ্চস্বরে হেসে উঠল। রাফিনের গায়ের উপর দুইজন দুদিক থেকে হেসে লুটিয়ে পড়ছে। রাফিনের নিজেকে নিজের কাছে স্যান্ডউইচ মনে হচ্ছে। দুইজনের হাসি রোল কানের দুই পাশে বাজছে, প্রচন্ড অসহ্য লাগছে তার। তীব্র হাসতে হাসতে হুট করে লক্ষ্য করলো এখানে ইমরান, জেসিকা আর রাফিন ছাড়া সবাই হাসছে, শুধু তরির মুখ স্বাভাবিক, কোনো হাসি নেই মুখে। না, স্বাভাবিক বললে ভুল হবে, চোখে নিচে কালি পড়ে গিয়েছে, চোখ মুখ শুকনো, যেন এখানে তার দাঁড়িয়ে থাকা কর্তব্য, তাই সে দাঁড়িয়ে আছে। আর তরি থেকে চোখ সরালো যখন রাফিন দাঁড়িয়ে চিৎকার করে বলল। রাফিন বেশ কয়েকবার জেসিকা এবং ইমরানকে জিজ্ঞেস করে ফেলেছে যে আসল ঘটনা কি, কিন্তু দুজনের কেউই মুখ খুলেনি। বেশ কয়েকবার হুঙ্কার ছেড়ে এখন অনেকটাই চুপসে গিয়েছে রাফিন। তার দিকে তাকিয়ে তীব্র বলল, দোস্ত থাক, তুই এত প্রেশার নিস না। এমনি তো একটু পর থেকে যা যা দেখবি আর শুনবি তাতে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আগে থেকে যদি এত চাপ নিস তাহলে তো পটল তুলে ফেলবি। তীব্র, বাড়াবাড়ি করছিস কিন্তু, সোজা কথা সোজা বলবি। এত পেজ ভালো লাগে না আমার। কি বললি? প্যাচ তোর ভালো লাগে না? তুই নিজেই তো প্যাচ লাগানোর উপর ওস্তাদ, এখন সময় বুঝে বেচারা প্যাচকে ত্যাগ করে দিচ্ছিস। আচ্ছা, আর তোকে না পেরেশানি করাই,
শাহাদাত, তুই শুরু করবি নাকি আমি বলবো? আমিই বলছি, আসলে বলছি বললে ভুল হবে। আমিই দেখাচ্ছি। জুবাইরের প্রথম থেকে সবটা দেখাও। জেসিকা আর ইমরান দেখতে পেল গতকালের সেই লোকটা, নিজেকে ডিরেক্টর বলে পরিচয় দিয়েছে সেই লোকটা শাহাদাতের কথা শুনে তার সাথে আনা ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করলো। সেটা অন করে তাতে একটা পেন ড্রাইভ ইন করলো। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো প্রথম দৃশ্য, যেখানে জেসিকা জুবাইর নামক লোকটির সাথে কথা বলছে এবং যখন ইমরানকে ফটোগ্রাফার হিসেবে তাদের ফিল্মে নেওয়ার কথা বললে, পরের দৃশ্যতে দেখা গেল জেসিকা ইমরানকে ফোন করে সেখানে আসতে বলার অংশটুকু। এই দুটো দৃশ্য দেখেই রাফিনের চোখ বড় বড় হয়ে গেল। দ্রুত জেসিকার দিকে তাকালো। এগুলো কি? কোথায় গিয়েছিলে তুমি? কিসের ফটোশুট? কিসের ফিল্ম? জেসিকা বইয়ে থরথর করে কাঁপছে। এই কথা বলো না কেন? তুমি সাথে করে তোমার অপকর্ম ভাইকেও নিয়ে গেছো, আবার এগুলো ভিডিও করে আমাকে এখন দেখানো হচ্ছে, মানে কি এগুলোর? আরে দোস্ত, আসতে। বেচারির উপর এখন থেকে এত রাগ দেখাচ্ছিস কেন? এখনো তো কিছুই হয়নি। না হয় একটু শখ জেগেছে, আর কি সেলিব্রিটি হওয়ার, তাতে এত বকাবকির কি আছে? জুবাইর, তুমি কন্টিনিউ করো। পরবর্তীতে দেখা গেল রাফিন যখন ফোন করেছিল জেসিকাকে তখনকার দৃশ্য। কথোপকথন। জেসিকা তখন এক বান্ধবী বাসায় আছে বলেছিল। সেটা দেখে রাফিন তার হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাফিন পরবর্তীতে দেখতে পেল ইমরান জুবাইর থেকে ক্যামেরা থেকে বেশ কিছু ছবি দেখাচ্ছে। এর মধ্যে একটা ছবি দেখে জুবাইর বলল, জি, আরে থামুন, আগের দুটো ছবি আবার দেখান তো। ইমরানের আগের ছবিটা আবার সামনে এনে সাথে সাথে আবার পরের ছবিটাতে চলে গেল। কি দেখাতে বললাম তো আগের ছবি দুটো দেখেন। আপনি ফটোগ্রাফার হওয়ার জন্য এসেছেন, এইভাবে লুকোচুরি করলে কিন্তু হবে না। না না, আরো অনেক ছবি তোলার আছে, বাদ দিন না এটা। অদ্ভুত তো, আমি আপনাকে সিলেক্ট করব আর আপনি আমাকে বলেছেন কোনটা বাদ দিব। ওইটা আসলে একটু পার্সোনাল। আমি শুধু ছবি দেখতে চেয়েছি, পার্সোনাল আপনার হতে পারে, সেটা দিয়ে আমি কি করব? আমার কাজের সম্পর্ক আপনার সাথে। আপনি কাজ করতে চান কি না বলুন। আপনার আপু মিসেস রাফি আহমেদ দেখে আপনাকে এতটা দাম দিচ্ছি, হয়তো এতটা ভালো ফটোগ্রাফার নিজেকে ভাবতে যাবেন। যদি আপনি আমার কথায় সম্মত না থাকেন তাহলে যেতে পারেন। না না, দেখাচ্ছি। ইমরান প্রথমে যে ছবিটা দেখালো সেটা ক্যাফটোরিয়ার ছবি। পুরো ছবি এটা, অর্থাৎ এখানে মৃত্যুসহ আরো অনেকেই আছে, যেটা থেকে বাকিদের বাদ দিয়ে শুধু তরি আর নিজেকে রেখে রাফিন তীব্রকে দেখিয়েছিল। আর দ্বিতীয় ছবি হলো রাফিনের বাসার। রাফিনকে বিছানায় শুয়ে দেওয়ার সময় এক পাশে তরি আর অপর পাশে ড্রাইভার ছিল, কিন্তু রাফিন তীব্রকে যেটা বলেছিল সেটাতে শুধু তরি ছিল। এতটুকু পর্যন্ত দেখে রাফিন তেরে গেল ইমরানের কাছে, শার্টের কলার ধরে টেনে সামনে এনে গালে মন মতো চর মারতে লাগলো। এরপর এলোপাতাড়ি লাথি মারতে লাগলো শরীরে যন্ত্রতন্ত্রে। সেখান থেকে তাকে তীব্র টেনে নিয়ে আসলো। আরে আরে দাঁড়া রাফিন, আরো বাকি আছে তো। এখন ছেলেটাকে এভাবে মারছিস তো একটু পর কি করবি? তখনকার জন্য কিছু অন্তত বাঁচিয়ে রাখ। জুবাইর, নেক্সট। এরপরের ভিডিওতে দেখা গেল জেসিকা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে ক্যাশ নিয়ে চলে যাচ্ছে আর ইমরান জুবাইরের সাথেই আসছে। তাদের মধ্যে যত বেশি কথোপকথন সামনে এগোচ্ছে তত বেশি গামতে শুরু করছে রাফিন। এক পর্যায়ে এসে সে একেবারে অনুভূতি শূন্য হয়ে গেল যখন ইমরান জুবাইরকে বলল, আপনি যখন অভয় দিচ্ছেন তখন বলছি, তবে আমার বোনের কাছে কিন্তু পরবর্তীতে স্কুলের জন্য যেতে হবে আপনার। মানে? একটু আগে আপু যে কাহিনী বলে গেল সেটা তীব্র রায়হান আর তার স্ত্রীর সাথে ঘটেছে, এটাই তো বলছিল। আর এটা করার পিছনে অনেকটাই অবদান আছে আমার বাপুর। আর মাস্টার প্ল্যান আমার দুলাভাই রাফিন আহমেদের। আসলে উনি তীব্র রায়হানকে খুব পছন্দ করেন না, তাই আর কি, বোঝেনি তো তাদের নিজেদের ব্যাপার। আমার দুলাভাই কিন্তু মানুষ হিসেবে যথেষ্ট ভালো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা জানি। অনেক বড় গুণ ওনার, সমস্যা নাই। সবাই তো পৃথিবীতে আর সবাইকে পছন্দ করে না, এটা হতেই পারে, সাধারণ বিষয়। আপনি আবার কাউকে বলবেন না তো?
পাগলে পেয়েছে আমাকে? তবে এটা কিন্তু বলতেই হবে, রাফিন আহমেদ একজন বুদ্ধির ভান্ডার। সবকিছুতেই সূক্ষ্ম চিন্তা করেন। চিন্তা করবেন না, আপনার আব্বুর কাছে নেক্সট প্রজেক্ট যাচ্ছে আমাদের, আপনাকেও রাখবো। পরবর্তীতে আর কিছু দেখালো না রাফিন। ল্যাপটপ হাতে নিয়ে ফ্লোরে জোরে ছুঁড়ে মেরে ফেলে দিল। ভিডিও বন্ধ হয়ে গেল। এরপর ধপাস করে সবাই বসে পড়ল। তার পাশে গিয়ে বসলো তীব্র। তো দোস্ত, এখন তোর অনুভূতি বল। আমার হাতে মাইক নেই, তবে চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মানে কি এগুলোর? মানে পুরোটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে দোস্ত। তুই আমাকে যে ছবিগুলো দেখিয়েছিলি তোর আর তরির, সেগুলো দিয়ে আমাদের মধ্যে কিভাবে বিভেদ তৈরি করার চেষ্টা করেছিলি সেটার উপর আমি, তীব্র, রায়হান নিজে বয়ান দিয়েছি, সেটাও ভাইরাল। এবার বুঝতে পারছিস, দুয়ে দুয়ে মিলে 4 হয়ে গিয়েছে। তোর এই মানবিক এবং দয়ালু মানুষ হওয়ার পিছনে আমার ক্ষতি করার জন্য একটা আলাদা মুখোশ যে লুকিয়ে আছে, সেটা পুরো দেশ জেনে যাবে, এমনকি পুরো বিশ্ব। দেশের বাইরেও তোর অনেক সুনাম আমি জানি। এবার তুই একটু ভাব। অবশ্য ভাববার সময় তেমন পাবি না, রিপোর্টার্সরা চলে আসছে, এখন তাদের মুখোমুখি কিভাবে হবি সেটাই ভাব তাড়াতাড়ি। এর মধ্যে জেসিকা চিৎকার করতে করতে তীব্র সামনে এলো। এটা হতে পারে না, এগুলো ষড়যন্ত্র। আমাকে, আমার ভাইকে আর আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে। ইট মারলে যে পাটকেল খেতেই হয় মিসেস আহমেদ, আর আপনাদেরকেও ফাঁসাচ্ছে না। আপনারা যা করেছেন তার ফল পাবেন। ফাঁসিয়েছিলেন তো আপনারা তরিকে, না তরি আপনাদের কোনো ক্ষতি করেছে আর না আমি। কিন্তু আপনারা যেহেতু অহেতুক আমাদের ক্ষতি করেছেন, তাই তার কর্মফল তো ভোগ করতেই হবে। আর হ্যাঁ, আপনি যে মোটা অঙ্কের টাকা একেবারে ক্যাশ নিয়ে এসেছিলেন সেগুলো জাল নোট, তাই আফসোস আপনারা টাকা ইনকাম করা হলো না। হুট করে জেসিকার গালে একটা চোর পড়ল। মানুষটাকে সেটা দেখার জন্য ফিরে তাকাতে দেখতে পেল রাফিন অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কত টাকা লাগতো আর তোমার? আমি কি না খাইয়ে রাখছিলাম তোমাকে? সপ্তাহে 2 বার করে শপিং করতে যাও, ফরেন ট্রিপে আমি গেলেই হাত ভরে এটা সেটা নিয়ে আসি। আর কি লাগতো তোমার? নিজে কিছু করতে চাও, ভালো কথা। এই ফটোশুটের ব্যাপার আমাকে কেন বলনি? উত্তর দাও। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম রাফি। তোমার সারপ্রাইজ দেওয়া সার্থক। আসলে যে সারপ্রাইজ পেয়েছি, আমার এতদিনের সব মান সম্মান ধুলোয় মিশে গেল। এখন আমি এই মুখ জনসম্মুখে কি করে দেখাবো? আমি কি জবাব দিব বলো? এটার জবাব আমি দেই দোস্ত। তুই আমাকে বলেছিলি না যে আমি যাকে বিয়ে করি সে তোর কাছে চলে যায়, আর তৃপ্তি মরে গিয়ে আমাকে লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। তুই আসলে ভুল রে। তৃপ্তিকে না পাওয়া আমার দুর্ভাগ্য। মিলার মাধ্যমে আল্লাহ তৃপ্তিকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন, এটা আমার ভাগ্যে ছিল। আর তুই তো তোর কাছে যাইনি। বাকি রইল জেসিকা। সে তোর কাছে গিয়েছে কেন জানিস? কারণ তার লোভ বরাবরই বেশি। যেখানে লাভ আছে সেখানে জেসিকা আছে। আমি অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং তোর কাছে, কারণ তোর মাধ্যমে আল্লাহ আমার জীবন থেকে এই মেয়েকে নিয়ে গিয়েছে। ওই যে একটু আগে বললি টাকা পয়সা তোর কম নেই, এরপরেও গিয়েছে তোকে মিথ্যা বলে টাকা উপার্জন করতে। আর তুই কষ্ট পাচ্ছিস কারণ সে তোকে বলেনি বলে কিছু এই ব্যাপারে। কেন রে, তুই নিজেও তো এই একই ব্যাপারে ফায়দা তুলেছিলি যখন তরি আমাকে বলেনি। তবে তরি না বলার পেছনের উদ্দেশ্য ছিল আমাকে খামোখা বিরক্ত না করা, আর জেসিকার উদ্দেশ্য ছিল নাম, যশ আর টাকা। একটু পরে বেশ হইহুল্লোড় শোনা গেল। রাফিনের দিকে তাকিয়ে তীব্র বাঁকা হাসি দিল। রাফিন যা বোঝার বুঝে গেল কারা এসেছে। তুই আমার সাথে যা করেছিস তাতে তোর হয়তো বড় কোনো শাস্তি হবে না, কিন্তু সমাজের এবং মানুষের চোখে উচ্চ পর্যায়ে থাকা একজন মানুষ যদি হঠাৎ করে সম্মানহারা হয়ে যায়, তখন তার সেই অবস্থা মৃত্যুসম হয়। আর তোর আজকের এই অবস্থার জন্য দায়ী জেসিকা। জেসিকার সাথে ইমরানও আছে অবশ্য, যেমন ভাই তেমন বোন। না, এক না অবশ্য। জেসিকা ইমরানের থেকে 1 ইঞ্চি চালাক আর কি। যাই হোক, চলি রে, বেস্ট অফ লাক। সবাই একে একে চলে গেল, শুধু তরি সেখানে দাঁড়িয়ে দীর্ঘায়ে রাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর শান্ত কণ্ঠে বলল, বলেছিলাম না সেদিন উপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন এমন হবে যে আপনার মুখ লুকানোর জায়গা পর্যন্ত থাকবে না। তো আজ থেকে অন্তত একটা শিক্ষা নিন, অহেতুক কারো ক্ষতি করতে আসবেন না। কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখে, উনি ছেড়ে দেন না। তরি বের হয়ে দেখলো জয়িতা, শাহাদাত আর তীব্র দাঁড়িয়ে আছে। সাথে থাকা লোকগুলো মনে হয় চলে গিয়েছে। তরি জয়িতার পাশে গিয়ে দাঁড়ালো। তীব্র শাহাদাতের সাথে কথা বলছে। আমি তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না রে। তোকে ধন্যবাদ আমি দিব না, কারণ ধন্যবাদ এগুলোর সামনে কিছুই না।
আচ্ছা হয়েছে, আজ সকাল থেকে অনেক ধকল গিয়েছে, এখন বাসায় যা। রাফিন অনেকেই এই ট্রামা থেকে তার বের হতে পারবে না। এবার যদি তার একটু সুবুদ্ধির উদয় হয়। তোরই গাড়িতে গিয়ে বসো, বাসায় যেতে হবে তো, সবাই অপেক্ষা করছে। তরি তীব্র দিকে তাকায়নি। জয়িতার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। জয়িতার কাছে তোর কিছু পড়ছে মনে হচ্ছে। বুঝতে পারলো তাকে ধরে তরি নীরবে কাঁদছে। কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে চোখ মুছে সাদাতের কাছে গেল। বড় ভাই কাকে বলে কখনো সেটা বুঝিনি আমি। আমার কোনো বড় ভাই ছিল না তো, তাই আর কি। তবে জীবনের এই পর্যায়ে এসে আল্লাহ আমাকে এমন একজন ভাই দিয়েছেন যে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজের সবটুকু সময় ব্যয় করেছে। আমার জন্য দোয়া রাখবেন ভাইয়া। জীবনে কখনো যদি আপনার সামান্যতম উপকারেও আসতে পারি তো আমাকে জানাবেন। আপনার উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে হবে। দোয়া করি আজীবন সুখী থেকো। তরি মলিন হেসে গাড়িতে গিয়ে বসে গেল। জয়িতা সাদাত এর থেকে বিদায় নিয়ে তীব্র গিয়ে বসলো গাড়িতে। বেশ অবাক লাগছে তীব্রের কাছে। সে ভেবেছিল তরি অনেক রাগারাগি করবে, যেতে চাইবে না, তবে মানাতে অনেক কাঠখড় পোয়াতে হবে। তবে তরি যে বাক্যবিহীনভাবে তীব্র কথা মেনে নেবে সেটা তার মাথায় আসেনি। গাড়ি ছাড়ার পর তরি যে পাশে বসেছে তারা গ্লাস খুলে দিল। বাইরে থেকে বাতাস আসছে। চোখ বন্ধ করে সিটে মাথা হেলিয়ে বসে আছে সে। তীব্র এসি অন করে দিয়ে নিজের দিকের গ্লাসও খুলে দিল। আজকে বাচ্চাদের বলে এসেছি তাদের ছোট মাকে আনতে যাচ্ছি। তারা ভীষণ খুশি জানো। আম্মু তো আজ তোমার পছন্দের খাবার রান্না করেছে নিজের হাতে, এমনকি দাদিও সেই কাজে হাত লাগিয়েছে। তাদের কথা শুনে আমার প্রচন্ড হাসি পেয়েছিল আজ। কি বলেছে জানো? কথা বলছো না যে তোমার শরীর খারাপ, মাথা অনেক ধরে আছে, কথা না বললে আমার ভালো হতো। বাম আছে তো আমার কাছে, এসো আমি মেসেজ করে দিচ্ছি। দয়া করে চুপ থাকলেই হবে, সেটা বাম থেকে এই মুহূর্তে আমার জন্য বেশি কার্যকরী। বোকার মতো তরির দিকে তাকিয়ে আছে তীব্র, তবে তাতে তরির কোনো হেলদেল নেই। আগের মতোই চোখ বন্ধ করে বসে আছে সে। গাড়ি থেকে নেমে তরি সোজা বাসার ভিতরে চলে গেল। ঢুকতে না ঢুকতেই তানহা আর তানবীর মৌমাছির মতো ঘিরে ধরলো তাকে। তরি তাদের দিকে তাকিয়ে দেখতে পেল দুজনের মুখেই প্রশান্তির হাসি। ছেলে মেয়ে দুজনের দাঁত পর্যন্ত এখনো ঠিক করে উঠেনি। বিশেষ করে তানহার তো পিচ্ছি পিচ্ছি কয়েকটা দাঁত দেখা যায়। তাদের এই হাসি দেখে যেন তরি প্রাণ জুড়িয়ে যায়। দুজনকে দুহাতে আঁকড়ে ধরে সারা মুখে চুমু খেলো অনেকগুলো। এর মধ্যে কানে এলো আসিয়া বেগমের গলা। দাদু, তোমরা এখন তোমাদের ছোট মাকে একটু ছাড়ো, আমরা তার সাথে একটু কথা বলবো। আসিয়া বেগমের কথা শুনে তানবীর আর তানহা তরিকে আগলে ধরার বাঁধন একটু হালকা করলো ঠিকই, তবে পুরোপুরি ছাড়লো না। তানহা তরির আঁচল ধরে আছে আর তানবীর তরির হাত। এই অবস্থা দেখে হেসে ফেললেন আসিয়া বেগম। হয়েছে, দুটো একেবারে মাপা করি। তরি, তোর চোখ মুখে কি হাল করেছিস এই কয়েকদিনে? আমি কিন্তু তোর রাগ করেছি বলে দিলাম। আসিয়া বেগমের পিছনে হাঁটতে হাঁটতে চলে এলো জাহানারা বেগম। ও লাগবো, চোখের নিচে কাছে দাগ পড়েছে কেন রে? শুকিয়ে গিয়েছিস কয়েকদিনে, ঠিক মতো খাসনি, ঘুমাসনি? কিচ্ছু না, এমনি। তোমরা চিন্তা করো না, আমার সুস্থ হওয়ার জন্য ওষুধ পেয়ে গেছি তো। এই যে আমার ছানা দুটো, তোমরা এখানে একটু এসো তো, কতদিন হলো তোমাদের জড়িয়ে ধরে না। তরি সবার সাথে কিছুক্ষণ সময় কাটালো কৃষ্ণা হয়ে। তারা ছাড়তে দিচ্ছে না তাকে, এমনকি কাকলিয়া সাইদার সাথেও অনেক কথা বলেছে। তরি সবাইকে দেখলেও আজিজুর রায়হানকে দেখলো না। আম্মা আব্বাকে দেখছি না তো, আব্বা কোথায়? একটু বাইরে গিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এতক্ষণ আড্ডা দেওয়ার মাঝখানে তরি সবার সাথে মন খুলে কথা বললেও তীব্র দিকে একবারও যেন তাকায়নি। তীব্র সেখানে বসেছিল তরির দিকে তাকিয়ে, কিন্তু পুরোটা সময় তরি এমনভাবে ছিল যেন তীব্র নামক কোনো মানুষের অস্তিত্ব তার আশেপাশে আছে সেটা তার মনেই হয়নি। হুট করে শোনা গেল আজিজুর রায়হানের গলা। দেখ তো তরি, কাকে নিয়ে এসেছি। তরি তাকিয়ে দেখতে পেল দরজার সামনে তার আব্বু এবং ভাই বোনকে সাথে করে নিয়ে এসেছে আজিজুর রায়হান। আব্বা হঠাৎ
আব্বুদের নিয়ে চলে আসলে যে? কেন, খুশি হসনি? ভীষণ, কিন্তু আমি তো জানতাম না। জানবি কি করে? এটা তো তোর জন্য সারপ্রাইজ ছিল রে। আজকে সকালে আমাদের কথা হচ্ছে এই ব্যাপারে, তবে তোকে কিছু জানানো হয়নি। বিয়ে ঠিক হওয়ার আগে আংটি বদল করতে আসার দিন সবাই একসাথে বসে খেয়েছিলাম। এরপর থেকে তো আর এই সুযোগই হয়নি, তাই আজকে এই খুশির দিনে আবার একসাথে এক টেবিলে বসে সবাই খেতে চাইলাম। আর কি? ধন্যবাদ আব্বা। আমাকে ধন্যবাদ দিচ্ছিস কেন রে? আমি কিছু করিনি তো, আমাকে শুধু তাদের আনতে বলা হয়েছিল, আমি এনেছি। এই বুদ্ধি তো তীব্রর, তাকে ধন্যবাদ বলে দে। তরি কিছু না বলে চলে গেল তার আব্বুর কাছে। এক হাত তার আব্বা আর এক হাত তার আব্বুর হাত ধরে ভিতরে নিয়ে এলো। পেছনে আছে জারিফ আর তনু। দুপুরে সবাই একসাথে বসে অনেক গল্প আড্ডা দেওয়ার পাশাপাশি খেয়ে নিয়েছে। হরেক পদে রান্না হয়েছে আজকে। দেখা গেল যে কেউই সবগুলো পদ পুরোপুরি খেতে পারেনি, কিছু না কিছু বাদ গিয়েছে। খাওয়া শেষ করে সবাই বেশ খানিকক্ষণ ধরে কথা বলল। বিকালের দিকে হালকা চা নাস্তা খেয়ে তরির আব্বু আর ভাই বোনকে গাড়িতে করে বাসার উদ্দেশ্যে আবার পাঠিয়ে দেওয়া হলো। দুই বাসার দূরত্ব খুব একটা বেশি না। আজকে তাদের থেকে যেতে বলা হয়েছিল, তবে জারিফ আর তনু দুজনের পরীক্ষা চলে এসেছে, তাই তাদের যেতেই হয়েছে। সন্ধ্যার একটু পর তরি বাচ্চাদের সাথে বসে গল্প করছিল, সেই রাজা রানীর গল্প। তরি যখন গল্প বলে তখন বাচ্চারা দুটো চোখ বড় বড় করে নিষ্পলক তাকিয়ে থাকে, যেন চোখের পলক ফেলতেই অনেক কিছু মিস করে ফেলবে শোনা থেকে। তাদের মুখের দিকে তাকিয়ে তরি খুব হাসি পায়, অনেক কষ্ট করে হাসি চাপিয়ে রাখে। একবার হেসে দিয়েছিল, পরিণাম হলো 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের উপরে ছিল যে সে কেন হেসেছে।